আসসালামু আলাইকুম। 25 বছর 6 মাস একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে একটানা একের পর এক লিডারশিপ পজিশনে, ফাইন্যান্স, ট্রেজারি, প্ল্যানিং, অপারেশনস, কর্পোরেট বাংলাদেশের সবচেয়ে কঠিন চেয়ারগুলোতে বসে দেখিয়েছেন কিভাবে শৃঙ্খলা আর কৌশল দিয়ে একটা প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে হয়। তারপর একদিন ফিরে গেলেন নিজের শিকড়ে, দেশের এগ্রি বিজনেসের সেক্টরে, যেখানে লক্ষ লক্ষ মানুষের খাদ্য নিরাপত্তা জড়িয়ে আছে। আজ তার হাত ধরে এগিয়ে চলছে বাংলাদেশের পোলট্রি ও অ্যাগ্রো ইন্ডাস্ট্রির অন্যতম বড় নাম আফতাব। আজকে আমাদের সামনে সেই মানুষটা, যিনি সংখ্যা দিয়ে চিন্তা করেন কিন্তু সিদ্ধান্ত নেন হৃদয় দিয়ে। স্বাগতম সবাইকে। আজকের অতিথি এমন একজন মানুষ যার কেরিয়ারকে যদি একটা শব্দে বর্ণনা করতে হয়, সেটা হবে শৃঙ্খলা। পরিসংখ্যানে অনার্স, মাস্টার্স, ফিনান্সে MBA করা এই মানুষটি প্রায় 3 দশকেরও বেশি সময় ধরে কর্পোরেট বাংলাদেশের সবচেয়ে চ্যালেঞ্জিং জায়গাগুলোতে কাজ করেছেন। লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেডের মতো একটা গ্লোবাল জায়ান্টে 25 বছর 6 মাস ধরে দায়িত্ব পালন করেছেন হেড অফ প্ল্যানিং অ্যান্ড অপারেশনস। তার আগে ছিলেন হেড অফ ট্রেজারি অ্যান্ড ক্রেডিট কন্ট্রোল ডিপার্টমেন্টে। তারপর ফিরে এসেছেন ইসলাম গ্রুপের, যেখানে তিনি বর্তমানে আফতাব ফিড প্রোডাক্টস, আফতাব হ্যাচারি চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে নেতৃত্ব দিচ্ছেন এই দুটো প্রতিষ্ঠানে। সম্মানিত দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের অতিথি জনাব মাহবুব রহমান সরকারকে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। জি, আমরা আপনার জার্নিটা শুরু থেকে একটু যদি শুনি, যে আপনার কেরিয়ার আপনি কোথায় শুরু করেছিলেন, ফার্স্ট জব? আমি আমার অনার্স মাস্টার্সের পরে আমি জার্নি শুরু করেছিলাম বাংলাদেশের স্বনামধন্য গ্রুপ ইসলাম গ্রুপে। তখন অ্যাকচুয়ালি আপনার দায়িত্ব কি ছিল, মানে কোন পজিশনে আপনি? আমি ফাইন্যান্সে আমার এই কেরিয়ার শুরু করি ইসলাম গ্রুপের বেঙ্গল ডেভেলপমেন্ট কর্পোরেশন, ওই সময়কার 90-এর দশকে, যেটা সবচেয়ে বড় নেতৃত্বে ছিলেন এই গ্রুপটার। আচ্ছা আচ্ছা, তখনকার সময় তো বেঙ্গল ডেভেলপমেন্টস অনেক বড় একটা প্রতিষ্ঠান, অনেক বড়, এবং যারা বিদেশে কাজ করতো তখন অনেকগুলি দেশে বিদেশে কাজ। আপনার কি পড়াশোনাকালীন সময় এটা প্ল্যান ছিল যে আপনি এই ধরনের প্রতিষ্ঠানে যাবেন, নাকি হুট করে হচ্ছে জব হয়ে যাওয়াতে আসা? আসলে 90-এর শুরুতে যদি বলি, আমরা বাংলাদেশে তখন কিন্তু লোকাল কিছু কোম্পানি আসলে নেতৃত্ব দিচ্ছিল বাংলাদেশের বিজনেসকে। এর মধ্যে ইসলাম গ্রুপ অন্যতম। আমি যদি আরও দু একটা গ্রুপ বলি, যে বেক্সিমকো গ্রুপ, স্কয়ার গ্রুপ, এর বাইরে কিছু মাল্টিন্যাশনাল ছিল, আর হলো সরকারি জব। সো আমার এইমই ছিল যে আমি আসলে কোনো গভর্নমেন্ট জবে যাব না, নাম্বার ওয়ান। সো যখন আমার সুযোগ হলো, আমি এই তিনটার একটাতে, ইসলাম গ্রুপ তখন আসলেই যার পূর্ণ যৌবন তখন ইসলাম গ্রুপ বাংলাদেশে, এবং পুরো বিজনেসকে নেতৃত্ব দিচ্ছে বিভিন্ন সেক্টরে। দেন আই ডিসাইডেড, ওকে, দিস ইজ দ্য প্লেস ওয়ার আই ক্যান স্টার্ট মাই কেরিয়ার। পড়াশোনায় আমি দেখলাম যেটা, যে আপনি অনার্স মাস্টার্স করেছেন পরিসংখ্যানে। তো একটা ব্যাপার আসে যে অনার্স মাস্টার্স পরিসংখ্যানে করার আসলে কারণটা কি, অ্যান্ড দেন আবার আপনি MBA করেছেন। তো এই শিক্ষা জীবনের যে দুইটা ডাইমেনশন, এই প্রথমটা যদি বলেন যে আপনি পরিসংখ্যানে কেন অনার্স মাস্টার্স করলেন, এটার উদ্দেশ্যটা কি ছিল, অ্যান্ড দেন আবার MBAটা করার কারণ কি? আমি আসলে যখন ইন্টারমিডিয়েটে পড়ি, HSC-তে, তখন আমার মাথায় আসলো যে আমি কি করব আসলে ভবিষ্যতে। তো আমার একটা জিনিস আমি পরিষ্কার ছিলাম, যে আমি ডাক্তারি পড়বো না, মেডিকেলে পড়বো না। তাইলে আমাকে অপশান দুইটা, আমি সায়েন্স পড়বো এবং ইঞ্জিনিয়ারিং পড়তে পারি। যখন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি মেডিকেলে পড়বো না, দেন আই স্টপ বায়োলজি, এবং আমি ইন্টারমিডিয়েটে আসলে HSC-তে আমি বায়োলজির পরিবর্তে স্ট্যাটিস্টিক্স সাবজেক্টটা নিলাম। এবং এই 2 বছর পড়ার পরে আমার কাছে মনে হলো ভেরি ইন্টারেস্টিং সাবজেক্ট, যদিও খুবই তখন এটা নতুন এবং খুব বেশি লোক স্ট্যাটিস্টিক্সে পড়ছে না। কিছুটা যদি বলি, এটা অ্যাডভান্স অফ ম্যাথমেটিক্স। তো আমার কাছে এই 2 বছরে আমি খুব বেশি এনজয় করছি এটা, এবং আমার কাছে মনে হলো দিস ইজ এ ভেরি গুড সাবজেক্ট, এবং ভবিষ্যতের জন্য এটা একটা আমার উচ্চশিক্ষার জন্য একটা সাবজেক্ট হতে পারে, যেহেতু আমি এটা ভালোই বুঝেছি, এবং আমার কাছে মনে হলো যে একটা এনজয়েবল সাবজেক্ট। তাহলে পরবর্তীতে আবার MBAটা করার পারপাসটা কি ছিল? তো আমি যখন অনার্স মাস্টার্স করলাম স্ট্যাটিস্টিক্সে, দেন আমি চলে আসলাম কর্পোরেট জগতে ইসলাম গ্রুপের ফাইন্যান্সে। তো এখানে অবশ্যই স্ট্যাটিস্টিক্সেরও অ্যাপ্লিকেশান আছে। এখানে ফোরকাস্টিং করা, অনেক কিছু ডাটা নিয়ে কাজ করা, প্রবাবিলিটি দেখা, অনেক কিছু করা যায়। তো সেগুলি করতে করতে এক সময় আমি যখন লাফার্জে চলে গেলাম, সেটাও আমার ফাইন্যান্সে চলে গেলাম। ওখানে গিয়ে আমি ট্রেজারি এবং... এটা কত সালের কথা, মানে লাফার্জে আমি চলে গেলাম 98-এর শুরুতে। আচ্ছা। আফটার 4-5 ইয়ার্স ইন ইসলাম গ্রুপ, আই মুভ টু লাফার্জ। আমি একটু বলে নেওয়া দরকার যে লাফার্জ হচ্ছে ইসলাম গ্রুপেরই প্রজেক্ট। এটা জহুরুল ইসলাম সাহেবের ভিশন ছিল।
পরবর্তীতে এটা লাফার্জের সাথে একটা জয়েন্ট ভেঞ্চার হয়। তো সেখানে আমরা এইটাকে স্টার্ট করি লাফার্জকে বাংলাদেশে। আচ্ছা। তো আমি ওখানে যাওয়ার পরে আসলে আমি ফাইন্যান্সই দেখা শুরু করি, আমি ট্রেজারি দায়িত্ব পেলাম। তখন আমার মনে হলো যে ভেরি ইন্টারেস্টিং ট্রেজারি, এগেন এখানে স্ট্যাটিস্টিক্সের যেমন অ্যাপ্লিকেশান আছে এবং ফাইন্যান্সেরও অনেক অ্যাপ্লিকেশান আছে। এবং আমার যদি ভবিষ্যৎ কেরিয়ার যদি আমি চিন্তা করি যে আমি ফাইন্যান্স পরবর্তী যদি আমি টপ ম্যানেজমেন্ট রোলে যাইতে চাই, তাহলে আমার দুইটা জিনিস জানা দরকার। নাম্বার ওয়ান হচ্ছে বিজনেস, আই নিড টু নো দ্য বিজনেস প্রপারলি, এবং সেটার জন্য আমার MBA করা দরকার। দ্বিতীয়টা হচ্ছে ফাইন্যান্স। হোয়াই আমি ফাইন্যান্স চুজ করলাম MBA-তে, সেটা হলো যে একটা হলো আমি ফাইন্যান্সে অলরেডি কাজ করছি, আরেকটা জিনিস আমার মনে হলো যে ম্যানেজমেন্ট লেভেলে যদি বিজনেসকে লিড দিতে হয় তাহলে বেসিক ফাইন্যান্সের উপরে কিছু ভালো ধারণা থাকা দরকার। আমি যদি এক্সাম্পল হিসাবে আপনাকে বলি, আমি একটা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করব কি করব না, আমার এই ক্যাপিটাল ইনভেস্টমেন্টটায় পেব্যাক পিরিয়ড কত টাকার একটা ইনভেস্টমেন্টে আমি কতদিন পেব্যাক পিরিয়ড চাই, আমার এখানে IRR কত, আমার এই বিজনেসটা করার জন্য আসলে আমার একটা প্রপার ফিজিবিলিটি স্টাডি দরকার, আমি এটার ব্রেক ইভেন কততে হবে, আমার এই বিজনেসটা করতে কি কি চ্যালেঞ্জ আছে, কি কি অপরচুনিটি আছে, এই সব কিছু বোঝার জন্য আসলে একটা ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ড খুব ইম্পর্ট্যান্ট। এবং পরবর্তীতে এই বিজনেসটাতে আমি যা প্ল্যান করে বিজনেসটা স্টার্ট করলাম, সেটা মনিটর করতে গিয়েও কিন্তু আমার দেখতে হবে যে আমার প্রপার রেভিনিউ আসছে কিনা, আমার কস্ট অফ গুডস সোলসের কী অবস্থা, আমি কস্ট কমাইতে পারছি কিনা, আমার গ্রস প্রফিট কত পার্সেন্ট, আমার ইবিডা কি কতটুকু পজিটিভ আছে, আমার প্রতিটা প্রোডাক্টের কন্ট্রিবিউশন মার্জিন কি পজিটিভ নাকি আসলে আমার এক্সপেক্টেড লেভেলে না, এবং নেট প্রফিটটা কোন জায়গায় আমি আছি। এই বিষয়গুলো কি আপনি যে বিজনেস টার্মগুলো আপনি ব্যবহার করছেন, এটা MBA করার আগে কি আপনি ঠিকঠাক মানে পরিসংখ্যানের ব্যাকগ্রাউন্ড দিয়ে কি ঠিকঠাক মতো ওইভাবে কোপ আপ করতে পেরেছিলেন, না MBA করার পরে আপনার জন্য সহজলভ্য হয়েছে কিছুটা? আসলে আমি যে কথাগুলি বলছি এগুলি আসলে স্ট্যাটিস্টিক্সের সাবজেক্টের, রাইট, হ্যাঁ সেটাই আমি বলছি। তো সেইটা বোঝার জন্য কিন্তু আপনার একটা MBA ডিগ্রি দরকার, এবং এটা ফাইন্যান্সে হলেই ভালো। কেউ যদি এই খুব একটা শব্দ ব্যবহার করেছেন ট্রেজারি, আপনার কাছে খুব ইন্টারেস্টিং ছিল। আমার কাছে মনে হলো, আমি বিবির স্টুডেন্ট, আমার কাছে মনে হলো যে ট্রেজারিটা মার্কেটিং এর মতো অতটা ইন্টারেস্টিং না, মানে বিজনেসে মার্কেটিংটা খুব ইন্টারেস্টিং। সো ট্রেজারিটা আপনার কাছে কেন ইন্টারেস্টিং এটা একটু জানতে চাই। খুবই ইন্টারেস্টিং প্রশ্ন আপনার। আসলে লোকাল কোম্পানিগুলোর মধ্যে প্রপারলি ট্রেজারি ম্যানেজ হয় না। ট্রেজারি কিন্তু খুবই একটা চ্যালেঞ্জিং জব এবং ইন্টারেস্টিং জব। আপনি যতগুলি মাল্টি ন্যাশনাল দেখবেন বাংলাদেশে, প্রত্যেকটার একটা স্ট্রং ট্রেজারি টিম আছে। হোয়াট ইজ দেয়ার রোল? ট্রেজারির রোলটা হচ্ছে, একটা বিজনেসে যখন আমার টাকা লাগছে, আমি এই টাকাটা কি ইকুইটি নেব, আমি কি টাকাটা মালিকের কাছ থেকে টাকাটা পুরাটা নেব, একটা বিজনেস আমার চলতেছে, আমার নতুন কিছু ইনভেস্টমেন্ট লাগবে, এই টাকাটা আমি কোত্থেকে পাবো, এটা কিন্তু ট্রেজারির কাজ। টাকাটা কি আমি মালিকের কাছ থেকে ইকুইটি হিসাবে নেব, নাকি এটা লোন হিসাবে নেব ব্যাংক থেকে? লোন নিলে আমি এটা কত দিনের লোন নেব, এটা কি লং টার্ম লোন হবে না শর্ট টার্ম লোন হবে, এটা কি ফরেন কারেন্সির লোন হবে নাকি লোকাল কারেন্সির লোন হবে, এটা কি বাংলাদেশ, আমি কি বিদেশ থেকে লোনটা নিব নাকি লোকাল টাকা থেকে লোনটা নিব? তো এই যে এই অনেকগুলি প্রশ্নের উত্তর জানার জন্য কিন্তু এগুলি কিন্তু ট্রেজারির কাজ। তার মানে একটা ইনভেস্টমেন্ট যখন আমি করব, আমার কিন্তু আসলে এই বেসিক অনেকগুলি প্রশ্ন জানতে হবে। আমি যে নতুন ইনভেস্টমেন্টটা করছি, এটার ফিউচার ক্যাশ ফ্লো কেমন, আমি এই ইনভেস্টমেন্টটা থেকে আমি ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করে আমি যখন রেভিনিউ জেনারেট করব, আমি এই রেভিনিউ দিয়া কিভাবে আমি আমার এই যে লোন নেব বা ইকুইটি নিলে আমাকে ডিভিডেন্ড দিতে হবে, পেব্যাক কিভাবে করব, এই পুরো কাজটা কিন্তু আসলে ট্রেজারি। এই সম্পূর্ণ ব্যাপারটা তার মানে হাইপোথেটিক্যাল ডেটা নিয়ে হয়, প্রজেকশন নিয়ে হয়, ফিউচার প্রজেকশন নিয়ে। তো আমার এই প্রজেকশন বা হাইপোথেটিক্যাল ডেটা তো সব সময় হয়তো বা ওয়ার্ক নাও করতে পারে। খুবই যৌক্তিক কথা। হ্যাঁ, এখন আমি কিভাবে বুঝবো যে, বা আমি কিভাবে আসলে অ্যাকুরেসিটা আনবো যে আমার এই হাইপোথেটিক্যাল অ্যানালাইসিসটা অ্যাকচুয়ালি আমি যেভাবে বলছি এভাবেই হবে? প্রথমত হলো যে আপনার কাছে পাস ডাটা আছে। আপনি যেখানে ইনভেস্টমেন্ট একটা করবেন, আপনার কিন্তু একটা ফিজিবিলিটি স্টাডি দরকার। আপনি যেই সেক্টরে একটা ইনভেস্টমেন্ট করবেন, নতুন একটা ইনভেস্টমেন্টে যাব আমরা কিন্তু একটা ফিজিবিলিটি স্টাডি করতে হবে। আমি যেই সেক্টরে যেতে চাইছি, এই সেক্টরটা বাংলাদেশের কী অবস্থা, এই সেক্টরে কি বাংলাদেশে ইনভেস্টমেন্ট কত আছে, এই সেক্টরের ক্যাপাসিটি কত, ডিমান্ড কত, ফিউচার ফোরকাস্ট কি, ডিমান্ড কি বাড়বে না কমবে। সো অনেকগুলি প্রশ্ন কিন্তু এখানে। এটা যেমন আমি যেটা খেয়াল করেছি যে ইন্টারন্যাশনাল মার্কেটে, ডেভেলপ কান্ট্রিগুলোতে, আমরা ইউরোপ বা আমেরিকান মার্কেটে হয়তো আমরা ডেটা পাবো সব সেক্টরেরই, অনেক সময় বাংলাদেশে যে টোটাল মার্কেট সাইজটাই পাওয়া যায় না।
কারণ আমাদের তো ওইভাবে ডেটা অ্যানালাইসিস হয় না, বাংলাদেশের সেক্টরগুলো নিয়ে ওইভাবে কাজ করে না। এই ডেটাগুলো আসলে আপনারা কিভাবে কালেক্ট করেন? আমার কাছে মনে হচ্ছে আমরা নিজেরা অনেক সময় খুঁজি ডাটা, দ্যাটস নট দ্য রাইট ওয়ে। ইউ নিড টু ইনভলভ সাম এক্সপার্টস। আচ্ছা, বাংলাদেশে কিন্তু এক্সপার্টস আছে। আমি যদি এক্সাম্পল স্বরূপ বলি, মোটামুটি ধরেন আইডিএলসির কিন্তু একটা স্ট্রং টিম আছে যারা বিভিন্ন সেক্টর নিয়ে কাজ করে। এরকম অনেক কোম্পানি কিন্তু বাংলাদেশে আছে যারা সেক্টর নিয়ে কাজ করে। ব্র্যাক ইপিএল আছে, এরকম অনেকগুলি কিন্তু অ্যানালিস্ট কোম্পানি আছে যারা সেক্টর নিয়ে কাজ করে। ওনাদের কাছে কিন্তু আমরা যদি নিজেই এই কাজটা করতে যাই, এটা রাইট ওয়ে না। সো আপনি কাউকে কোনো প্রফেশনাল কোনো একটা কোম্পানিকে আপনাকে দিতে হবে যে আমি এই জায়গায় বিজনেসটা করতে চাই, আমার এই বিজনেসটার আপনি আমাকে পুরো ইন্ডাস্ট্রির ডাটা নিয়ে ফিজিবিলিটি স্টাডি করে আমাকে একটা রিপোর্ট দেন। আপনি সেই রিপোর্টটা তখন ভালো করে স্টাডি করেন, এটার চ্যালেঞ্জ দেখেন, অপরচুনিটি দেখেন, রিস্ক কী আছে দেখেন, ভবিষ্যতে কী কী রিস্ক হইতে পারে দেখেন, আপনি যে ইনভেস্ট করবেন আপনার পাওয়ার আছে কি না, আপনার সোর্সেস অফ র ম্যাটেরিয়ালস, আপনার পাওয়ার হচ্ছে ইম্পর্টেন্ট, আপনি কি এটার পাওয়ার গভর্নমেন্টের সাথে পাবেন কি না। সো অনেকগুলি প্রশ্ন কিন্তু এখানে উত্তর হয়ে যাবে যখন একজন একটা প্রপার ফিজিবিলিটি স্টাডি করবে এই ইনভেস্টমেন্টটা করার আগে, এবং প্রফেশনাল টিম দিয়ে। না, অনেক সময় আমরা এখানে ম্যাক্রো মাইক্রো দুইটা ইকোনমিক্সের হিসেবে আসে। তো আমরা এখন যে আলোচনাটা করলাম অধিকাংশ আসছে ম্যাক্রো ইকোনমিক্সের হিসেব, অ্যান্ড দেন হচ্ছে আমাকে ফাইন্যান্স করবে কিনা এটা ডিপেন্ড করে হচ্ছে মাইক্রো ইকোনমিক্সের উপর। আমি মনে হয় ঠিক আছে। জি জি। তো সেক্ষেত্রে আমরা যদি মাইক্রো অ্যান্ড ম্যাক্রো ইকোনমিক্সকে দুইটাকে আমরা প্রপার ওয়েতে প্রেজেন্ট করতে পারি, আফটার দ্যাট হয়তো আমার ফাইন্যান্সের ব্যাপারটা আসে। আমি একটা অ্যাজাম্পশন করলাম যে আমি ফরেন ইনভেস্টমেন্ট আনবো। যেমন রিসেন্টলি বাংলাদেশের একটা বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, আমি তাদের নাম বলছি না, ওনারা দেশের বাইরে থেকে একটা ফাইন্যান্সের জন্য একটা দীর্ঘ সময় ধরে ওনারা এই ধরনের প্রজেক্ট প্ল্যান করেছেন, অ্যান্ড ওনাদের অবশ্যই তো ডেটা অ্যানালাইসিস করে রিপোর্টগুলো সাবমিট করেছেন, কিন্তু ফাইন্যান্সটা শেষ পর্যন্ত হয়নি। এই না হওয়ার পেছনে আসলে কারণটা কি? আসলে যদি আপনি ধরেন একটা প্রজেক্ট করবেন, আমি কিন্তু একটু আগে বলেছিলাম যে আপনি যে ইনভেস্টমেন্টটা করবেন, এটা কি ফরেন ইনভেস্টমেন্ট করবেন না লোকাল ইনভেস্টমেন্ট করবেন, এটা কিন্তু আপনার ফিউচার ক্যাশ ফ্লো এবং রেভিনিউর উপরও ডিপেন্ড করে। ধরেন আপনি যদি ফরেন ইনভেস্টমেন্ট যদি আনেন ডলারে, তাহলে ডলারে কিন্তু একটা রিস্ক আছে। ডলার আজকে হচ্ছে ধরেন 122 টাকা, এটা তো 140 টাকা হয়ে যেতে পারে। আচ্ছা, আপনার রেভিনিউটা কোন কারেন্সিতে? আপনার রেভিনিউ যদি এক্সপোর্ট হয় এবং সেটা যদি আপনার ফরেন কারেন্সিতে হয়, তাইলে কিছুটা ফ্লেক্সিবল এখানে। আমার রিপেমেন্টটা কি হবে ডলারের তখনকার প্রেজেন্ট ভ্যালুতে? প্রেজেন্ট ভ্যালুতে। আপনাকে তো আজকে যদি আপনি ধরেন 122 টাকা করে $1 মিলিয়ন লোন নেন, আপনি যদি 2 বছর পরে যদি এটা পে করতে যান, তখন যদি 140 টাকা হয়, আপনাকে তো ওই ডলারটা 140 টাকায় কিনে দিতে হবে। আচ্ছা, এটা তো একটা রিস্কি বাংলাদেশের ইকোনমির জন্য। ডেফিনেট। আর যদি আপনার রেভিনিউ হয় লোকাল কারেন্সিতে, আপনার ব্যবসাটা যদি লোকাল কারেন্সিতে আপনি টাকা পান কাস্টমারের কাছ থেকে, তাইলে তো পুরাটাই রিস্ক। কিন্তু যদি আপনি ফরেন কারেন্সিতে আপনার রেভিনিউ থাকে, সেক্ষেত্রে কিন্তু রিস্কটা কিছুটা নাই। কারণ আপনি যখন ফরেন কারেন্সিতে আনতেছেন, আজকে যদি 22 টাকা আনেন, 2 বছর পরে যখন 40 টাকা 140 টাকা, তখন কিন্তু আপনার ডলারটাও আসলে ডলারটাও আসবে 140 টাকা, আপনি রিপেমেন্টটা করবেন 140। এখানে কিন্তু আপনার যে ফরেন কারেন্সির যে রিস্কটা, সেটা কিন্তু অটোমেটিকলি হেজ হয়ে যাচ্ছে। তো আমার কাছে যদি দুইটা অপশনই থাকে, আমি জানতে চাচ্ছি এটা, যে আমার একটা অপশন আছে যে আমার প্রেজেন্ট যারা ওনার আছে, আমরা ইকুইটি থেকে আনতে পারি সহজ কথায়। তো আমি ইকুইটি থেকে আনতে পারছি, আবার অ্যাট দ্য সেম টাইম আমি বাইরে থেকে ফাইন্যান্স করতে পারি লোন হিসেবে, এটা যে কারো কাছ থেকে। তো সেক্ষেত্রে কোনটাতে যাওয়া আমার জন্য ওয়াইজ হবে, ইকুইটি থেকে না হচ্ছে বাইরে থেকে লোন আনা? এটা ডিপেন্ড করবে আপনার আসলে বিজনেসে এখন কি অবস্থা। আপনি যদি একটা বিজনেসের মধ্যে অলরেডি ধরেন আপনার 60% ডেট আছে, 40% ইকুইটি, অথবা 60% ডেট 40% ইকুইটি আছে, আপনি নেক্সট 5 বছর আপনি আপনার ডেটটাকে কোথায় রাখতে চান, ইকুইটিটাকে কোথায় রাখতে চান, সেটার উপরে ডিপেন্ড করবে। এবং সামনে আপনার যদি বলি ইন্টারেস্ট রেট, আপনি যদি আপনার কাছে যে এন্টারপ্রেনার যারা ইকুইটি পার্টিসিপেশন আছে, তাদের কাছে যদি আইডিয়াল মানি থাকে, তো সে তো চেষ্টা করবে যে আমার আইডিয়াল মানিটা আগে ইউটিলাইজ হোক এবং আমি তার থেকে ডিভিডেন্ড নেব। এবং আপনার রিটার্ন যদি ডেফিনেটলি ডেটের চেয়ে বেশি হয়, ডেট কস্টের চেয়ে, লোন কস্টের চেয়ে বেশি হয়, তাহলে তো আপনার জন্য ইকুইটি দেওয়াটা বেটার, যদি আপনার কাছে আইডিয়াল মানি থাকে। তো সবার কাছে তো আইডিয়াল মানি থাকে না, সে কারণে আমরা বলি যে একটা মোটামুটি রেশিওতে থাকা, যে আমার বিজনেসের মধ্যে কতটুকু ইকুইটি থাকবে এবং কতটুকু ডেট থাকবে। এই যে কঠিন যে টার্ম আমরা ব্যবহার করছি, বা এখানে যে অ্যানালিসিস করার জন্য যে বিষয়গুলো বিবেচনা আনতে হয়, অনেক সময় তো আমরা দেখি যে যারা বোর্ড অফ ডিরেক্টরসে থাকে, সহজ কথায় কোম্পানির ওনার যারা, তো ওনারা তো সবসময় ওইভাবে লিটারেট হয়ও না। এটা হওয়াটা বাধ্যতামূলক না, ম্যানেজমেন্টের লিটারেট হওয়াটা বাধ্যতামূলক।
তো সেক্ষেত্রে এই ম্যানেজমেন্টের সাথে কোলাবোরেশনটা কি সবসময় প্রপার হতে হয়, আপনার কি মনে হয়? আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা আমাদের বলছি আর আমরা কি। যদি চিন্তা করি একটা বিজনেসের গভর্নেন্সের মধ্যে যদি যাই, তাহলে মেইনলি যদি বলি আমি 3টা লেয়ার। নাম্বার টপে আমরা বলবো যে যারা ওনার তারা, মাঝখানে হচ্ছে বোর্ড, আর থার্ড হচ্ছে ম্যানেজমেন্ট। আসলে বোর্ডে হচ্ছে ওনারের থেকেও রিপ্রেজেন্টেটিভ হবে এবং ম্যানেজমেন্ট থেকেও রিপ্রেজেন্টেটিভ থাকবে। আসলে এই আবার ডিসিশন আমরা তো অনেক সময় ফ্যামিলি ওন বিজনেসে দেখি যে বোর্ড টোটালটাই হচ্ছে ফ্যামিলি নিয়ন্ত্রণে থাকে। মোস্ট অফ দ্য কেস আমরা ফ্যামিলি ওন বিজনেসগুলোতে কিন্তু এটাই দেখি, ম্যানেজমেন্ট থেকে খুব বেশি মানুষজন, এই চর্চাটা খুব কম কোম্পানিতেই আছে। তো আমরা ধরে নিচ্ছি যে যারা ওনার তাদের রিপ্রেজেন্টেশনটা বোর্ডে আছে, ম্যানেজমেন্টের কেউ নাই। সেক্ষেত্রে আপনার এই চ্যালেঞ্জগুলো ফেস করতে হয় কিনা? আমার কাছে মনে হচ্ছে যে এটা আপনি যেইটা বললেন এটা একদম রিস্কি স্ট্রাকচার। বোর্ডে আসলে আমি যেটা বুঝি, বোর্ডে ম্যানেজমেন্ট থেকেও থাকবে এবং ওনারের থেকেও থাকবে। আরও ভালো হয় যদি আপনি ইন্ডিপেন্ডেন্ট কাউকে রাখেন। আচ্ছা, আমরা যদি একটু লিস্টেড কোম্পানির মধ্যে যাই, স্টক এক্সচেঞ্জে যেগুলি লিস্টেড, এই বোর্ডগুলির মধ্যে কারা আছে? এই বোর্ডের মধ্যে কিন্তু ম্যানেজমেন্ট আছে, ওনার আছে এবং ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর আছে জেনারেল শেয়ার হোল্ডারদের পক্ষে। এটার মাধ্যমে কিন্তু একটা স্ট্রং বোর্ড তৈরি হয়। তো এটা কিন্তু বাধ্যতামূলক ফর দ্য লিস্টেড কোম্পানি। না আমরা তো পাবলিক লিমিটেড কোম্পানির হিসেবে যাচ্ছি। আমি আসতেছি আপনার জায়গাটায়। এখন যখন আমরা প্রাইভেট কোম্পানিগুলিতে যেতে, প্রাইভেটলি যেগুলি ওন বিজনেস, যাদের ফ্যামিলি বিজনেস, আমি মনে করি তাদেরও আজকে সময় আসছে ওনাদেরও চিন্তা করা যে ওনারা একটা স্ট্রং ম্যানেজমেন্ট নেবে এবং সেখান থেকে রিপ্রেজেন্টেশন থাকবে আপনার বোর্ডে, ওনাদের ফ্যামিলি থেকে রিপ্রেজেন্টেশন থাকবে। প্লাস আমি স্ট্রংলি রিকমেন্ড করবো ওনাদেরকে যে ইন্ডাস্ট্রি স্পেসিফিক এক্সপার্ট লোক কিন্তু আছে বাংলাদেশে, তাদেরকে কিন্তু বোর্ডে আপনি ইনক্লুড করতে পারেন। ভেরি মাইনর অনারিয়াম, এটা একটা জাস্ট সম্মানই। তো ওনাদের যে এক্সপার্টাইজ বিজনেসের বিভিন্ন আছে, আপনি আরেকটা বড় কোম্পানির আরেকজন প্রফেশনালকে নিয়ে আসেন, সেক্ষেত্রে বোর্ডটা কিন্তু খুব স্ট্রং হবে। এবং এই যে বললেন আপনি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ম্যানেজমেন্টের কাজ হচ্ছে যে একটা ইনভেস্টমেন্ট যদি বোর্ডে ডিসিশন হয় যে আমরা এই ইনভেস্টমেন্টটা করতে চাই, ম্যানেজমেন্টের কাজ হচ্ছে এই যে বললাম আমি যে একটা প্রপার ফিজিবিলিটি স্টাডি করে এটা বোর্ডে প্রেজেন্ট করা, এবং এটার মধ্যে কি ইকুইটি হবে, ডেট হবে, লোকাল কারেন্সি, ফরেন কারেন্সি, এটার ফিউচার ক্যাশ ফ্লো কী, এটার ইন্ডাস্ট্রিটার ফিউচার ভবিষ্যৎ কী, ক্যাপাসিটি কত আছে, একসময় আইডিয়াল ক্যাপাসিটি হয়ে যাবে কি না, এটার ডিমান্ডটা কোন দিকে যাচ্ছে, ডিমান্ড কি ফিউচারে কতটুকু থাকবে, এটার লাস্ট 10 ইয়ার্সের সিএজিআর কত আছে, এই সব কিছু জেনে কিন্তু একটা স্ট্রং ডকুমেন্টস তৈরি করবে ম্যানেজমেন্ট, সেটা বোর্ডে প্রেজেন্ট করবে। বোর্ডে তখন ওনার থাকবে এবং আমি যেটা বললাম যদি ইন্ডিপেন্ডেন্ট কাউকে রাখতে পারে বোর্ড, ইভেন প্রাইভেট কোম্পানিগুলিতেও, তখন কিন্তু বোর্ড এটা বিচার বিবেচনা করে তাদের সব কিছু বুঝে শুনে তখন বোর্ড একটা যদি ডিসিশন নেয়, দ্যাট ডিসিশন উইল বি এ ভেরি গুড ডিসিশন। ইনস্টেড অফ আমরা মালিকরা বললো আর এটা মানে ম্যানেজমেন্ট ইমপ্লিমেন্টেশন করে ফেললো। আমরা তো কখনো কখনো দেখি যে অ্যানালিসিসের বাইরে গিয়েও কিছু কিছু ইমোশনাল ইনভেস্টমেন্টও হয়, যে আমি এই প্রজেক্টটা আমি করতে চাই। হ্যাঁ, যে ফর এক্সাম্পল তার এটা ভালো লাগছে বা তার একটা প্ল্যান ছিল যে কোনো একটা সার্টেন টাইমে আমি যখন ফিনান্সিয়ালি অ্যাবল হব তখন আমি এই ধরনের প্রজেক্টে হয়তো ইনভেস্ট করবো, এই ধরনের একটা সিদ্ধান্ত সে নিতেই পারে। তো সেই ক্ষেত্রে ম্যানেজমেন্টের সাথে বনিবনা না হওয়ার সম্ভাবনাও আছে। ম্যানেজমেন্ট হয়তো দেখছে এটা লজিক্যাল না, সেই এক্স্যাক্টলি ওই পয়েন্টটাতে দাঁড়িয়ে ম্যানেজমেন্ট আসলে কিভাবে বোর্ডকে বোঝাবে, মানে আপনি তো এই পজিশনটায় আছেন, কিভাবে বোঝাবে যে না আপনার এই ইমোশনাল ইনভেস্টমেন্টটা করা উচিত না? এক্স্যাক্টলি, আমাদের বাংলাদেশের যারা আসলে ওনার্স আছে তাদের কিন্তু তারা কোনো একটা কি বিজনেসের মধ্যে থাকতে চায় না, তারা চায় আমার ডাইভার্সিফাই করে ব্যাকওয়ার্ড লিঙ্কেজে আমি আরও ইনভেস্টমেন্ট করি। তো এইটাকে আপনি বলছেন টার্মটা ইমোশনাল ইনভেস্টমেন্ট, কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই এটা ইমোশনাল ইনভেস্টমেন্ট। এইখানেই কিন্তু আমি যে একটু আগে বললাম সেটা খুবই ইম্পর্ট্যান্ট। একজন মালিকের ওনারের মনেই হইতে পারে যে আমি আমার যে কি বিজনেস আছে তার বাইরে গিয়ে আমি একটা বিজনেস করব। এখন উনি যদি ওই গভর্নেন্সটা যদি তৈরি করে যে আমার বোর্ডটা শুধু আমার ফ্যামিলির মধ্যে না রেখে এখানে যদি আমি ম্যানেজমেন্টের কথা বলার মতো সুযোগ দেই এবং যদি ইন্ডিপেন্ডেন্ট আমি আরও 1-2 জন বোর্ডে নিয়ে আসি বাইরের থেকে, এবং ম্যানেজমেন্টকে আমি আমার এইমটা জানালাম যে আমি এই সেক্টরে বিজনেস করতে চাই, ম্যানেজমেন্টের দায়িত্ব হবে
এই সেক্টরটার পুরোপুরি একটা স্টাডি করে ফিজিবিলিটির রিপোর্ট বানিয়ে ফিউচার ক্যাশ ফ্লো করে, আমি যে কথাগুলি আগে বললাম এগুলি করে প্রেজেন্ট করা। তারপরে যদি ওনার সব কিছু দেখে যদি ডিসিশন নেয় যে ওকে দেয়ার আর সাম রিস্ক অ্যান্ড অপরচুনিটি, স্টিল আই অ্যাম ইন্টারেস্টেড টু গো উইথ দিস, দেন ইটস এ কল। বাংলাদেশে একটা বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, আমি নাম নিচ্ছি না, ওনাদের এমন একটা চর্চা আছে, ফর এক্সাম্পল যে একটা কোম্পানি এ দে আর ডুইং গুড উইথ সাম সর্ট অফ প্রোডাক্ট, তো তারা ওই প্রোডাক্টটাকে কপি করতে চায়। সো তার যে প্রোডাকশনে আছে বা ওই ইন্ডিভিজুয়াল টিমে আছে, তারা যখন গিয়ে বলে যে হ্যাঁ স্যার এই প্রোডাক্টটা হয়তো মার্কেটে ভালো করবে, এরা ভালো করছে আমরাও করতে পারি, সো তারা উইদাউট এনি অ্যানালাইসিস এই প্রোডাক্টটা মার্কেটে লঞ্চ করে, এবং আমরা অনেক সময় দেখেছি সেখান থেকে তাদের আবার ফিরে আসতে হয়। সো এই যে গ্রাউন্ডটা, ম্যানেজমেন্ট তো অনেক সময় আমি বলবো যেটা ওনার অনেক সময় হচ্ছে ম্যানেজমেন্টের কথা তো ভুল ইনভেস্টমেন্ট করে, এই ক্ষেত্রে আসলে করণীয় কি? প্রথমত হলো যে কোনো বিজনেসে যাওয়ার আগে আসলে তাকে স্টাডি করতে হবে, যেটা আমি আবারও বললাম, ফুল স্টাডি করতে হবে যে কেন আমি এই ইনভেস্টমেন্টে যাব। আরেকটা ভুল আমাদের দেশে হয়, সেটা হলো যে সবাই নতুনভাবে ইনভেস্ট করে, কেউ অ্যাকুইজিশনে যায় না। আপনি ধরেন একটা ইন্ডাস্ট্রিতে আপনি নতুন যাইতে চাচ্ছেন, কিন্তু এই ইন্ডাস্ট্রিতে অলরেডি এক্সেস ক্যাপাসিটি আছে। আপনার যদি এইমই থাকে যে আমি এই ইন্ডাস্ট্রিতে অবশ্যই বিজনেসে যাব, তাহলে আপনার কিন্তু অপশান দুইটা, একটা হলো আমি নিউলি ইনভেস্টমেন্ট করা ক্যাপেক্স করে, তাতে কিন্তু ক্যাপাসিটি এখন আবারও বাড়লো, তাতে কিন্তু মার্কেটে প্রাইসের একটা প্রেশার পড়বে, কম্পিটিশনের একটা প্রেশার পড়বে। বেটার অপশান হচ্ছে আপনি এখন দেখেন এক্সিস্টিং কারা আছে যারা প্রপারলি বিজনেসটাকে রান করতে পারতেছে না, ইউ স্টাডি অন দিস। একজন ম্যানেজমেন্ট তখন স্টাডি করবে যে ঠিক আছে কেন সে ভালো করতেছে, কেন সে করতেছে না, সেটা স্টাডি করে যদি আপনি এক্সিস্টিং ক্যাপাসিটি যদি আপনি অ্যাকোয়ার করেন এবং সেই বিজনেসের নলেজটা যদি পুরাটা নেন, এবং তার কিন্তু একটা মার্কেট শেয়ার অবশ্যই আছে, তার একটা ব্র্যান্ড ভ্যালু আছে, সেটাকে যদি আপনি ক্যাপিটালাইজ করেন, তাহলে দুইটা সুবিধা। একটা হলো আপনি অবশ্যই এখানে যখন আপনি এটা যখন অ্যাকোয়ার করতে যাবেন, আপনি কিছুটা বেনিফিট পাবেন ইন টার্মস অফ প্রাইস, অ্যাকুইজিশন প্রাইস, ইনস্টেড অফ আপনি যখন নতুন একটা ইনভেস্টমেন্টে যাবেন পুরোপুরি ক্যাপাস করে, এবং টাইমেরও তো ব্যাপার। সবসময় তো হয় না, লাইক রিসেন্টলি হচ্ছে আমরা যেটা দেখলাম যে আব্দুল মোনেম সুগার, এই ফ্যাক্টরিটা হচ্ছে সেল হয়েছে আবুল খায়ের কোম্পানির কাছে। সো তারা এখন লিটারেলি হচ্ছে তারা তাদের মতো করে কাজ করতে পারছে না, কারণ কিছু যে আগেকার লোন আছে, রিপেমেন্টের ব্যাপার আছে, যে কারণে ডকুমেন্টেশনগুলো আব্দুল মোনেমের নামেই আছে। সো এই সকল কিছু বাধাও তো আছে। আপনি অ্যাকুইজিশনের যে কথাটা বললেন, আমরা বলি অ্যাকুইজিশন করার আগে কিন্তু আপনার একটা প্রপার ডিউ ডিলিজেন্স লাগবে। দুইটা ডিউ ডিলিজেন্স, একটা হলো ফাইন্যান্সিয়াল ডিউ ডিলিজেন্স, আর একটা হচ্ছে লিগাল ডিউ ডিলিজেন্স। প্রপারলি যদি আপনি যদি একটা প্রফেশনাল টিমকে দিয়ে একটা অ্যাকুইজিশন আগেও যদি আপনি একটা ফিজিবিলিটি রিপোর্ট করান উইথ দিস টু ডিউ ডিলিজেন্স, একটা হলো ফাইন্যান্সিয়াল ডিউ ডিলিজেন্স করবেন আর একটা হলো লিগাল ডিউ ডিলিজেন্স করবেন, তাইলে কিন্তু আপনার এই সমস্যা হবে না। কিন্তু আপনি যদি এখানে কি মানে মার্কেটিং বা কাস্টমারের ইন্টারেস্ট, এই ব্যাপারগুলো কি আমরা বিবেচনায় আনবো না? অবশ্যই ডিউ ডিলিজেন্স যখন করবেন, আপনি তো পুরো ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতে হবে। আপনি প্রথমত জানা দরকার যে একটা ইন্ডাস্ট্রি কেন আমার কাছে বিক্রি করে, সে চালাইতে পারছে না, এটা কি ডিউ টু দ্য ইন্ডাস্ট্রি ওর তার ইন্টারনাল কোনো একটা কারণে। তো এই জিনিসগুলি জানার পরে যদি আপনি প্রপারলি ডিউ ডিলিজেন্স করেন, আপনি যে এক্সাম্পলটা দিলেন, কখন আমি কিনতে যাব, মানে ইন্ডাস্ট্রি ঠিক আছে, সে হচ্ছে অপারেশনটা ঠিকমতো অপারেট করতে পারছে না, এই সময়টাতে তো স্বাভাবিক নর্মালি এটাই হয়, কখন একটা ডাইভেস্টমেন্টে যায় কেউ। এই জন্যই তো আমি যেটা বললাম যে আপনাকে প্রপারলি ডিউ ডিলিজেন্স করতে হবে। এখন আপনি যখন একটা প্রফেশনাল টিমকে দিয়া, প্রফেশনাল কোম্পানিকে দিয়া, কনসালটেন্ট দিয়া ডিউ ডিলিজেন্স করাবেন, সব কিছু কিন্তু চলে আসবে, যেটার বেসিসে আপনি ডিসিশনটা নেবেন আই উইল বাই অর নট। এবং সেটা যদি প্রপারলি কেউ করে নাই, তার ফেল করার কোনো কারণ নাই। আমি কিন্তু দুইটা টার্ম বলছি, একটা হলো ফাইন্যান্সিয়াল ডিউ ডিলিজেন্স, তার মানে ফাইন্যান্সিয়াল ডিউ, তার মানে আপনার লোন কত আছে, ইকুইটি কত আছে, ট্যাক্স বিগ লায়াবিলিটি আছে কিনা, ক্যাপিটালের কি অবস্থা, আপনার ফ্যাক্টরিটার কি অবস্থা, মার্কেটের কি অবস্থা। মোস্ট অফ দ্য কেস তো আমরা যেটা খেয়াল করি যে ইন্ডাস্ট্রি করতে গেলে সবাই লোন নিয়েই করে, মানে লায়াবিলিটি আছে, সো লায়াবিলিটি রিপেমেন্ট করতে পারছে না, অ্যান্ড এই এমন একটা অবস্থা যে ফ্যাক্টরি অপারেশনও করতে পারছে না, সে লোন রিপেমেন্ট করতে পারছে না, এমন একটা সময় তো সিল করে। তো সেই সময়টায় আমার আসলে করণীয় কি? দুটো জিনিস এখানে। প্রথমত হলো যে আগে জানা দরকার কেন একটা কোম্পানির লাইবিলিটি এক্সেস একটা লাইবিলিটি হলো, তাইলে বিজনেসটা প্রপারলি ম্যানেজ হয় নাই। এবং যে এগেন
বিজনেসটা কি আসলে প্রফিটেবল ছিল, আমার ফিক্সড কস্ট কত পার্সেন্ট ছিল, আমার ভেরিয়েবল কস্টের কী অবস্থা। আমি একটা বিজনেস করলাম, আমার ফিক্সড কস্টই হচ্ছে ধরেন 10%, 12%। একটা বিজনেসের ফিক্সড কস্ট যদি 12% হয়, এই বিজনেসটা কিন্তু সাস্টেনেবল খুবই রিস্ক। একটা বিজনেসের ফিক্সড কস্ট কত হওয়া উচিত? ম্যাক্সিমাম 4 to 5%। তার যে টোটাল টার্নওভার, তার 4 to 5%-এর মধ্যে তার ফিক্সড কস্টটা মানে কন্ট্রোল করতে হবে। ফিক্সড কস্ট যত বেশি, ততই কিন্তু আপনার রিস্ক বেশি, কারণ আপনার বিজনেসে কিন্তু আপ ডাউন আছে, আপস অ্যান্ড ডাউন আছে। আপনার যত বেশি ফিক্সড কস্ট থাকবে, আপনার বিজনেস যদি খারাপও হয়, ইন্ডাস্ট্রির কারণে, গ্লোবাল কারণে, অনেক কারণে খারাপ হইতে পারে। আমরা যখন গত 5 বছরে যদি দেখি, আমরা করোনা আসছে, তাহলে বিজনেস একটা খারাপ সময় গেছে। আমরা যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেখছি, একটা খারাপ সময় গেছে। গত 1 বছর 1.5 বছর ধরে একটা খারাপ সময় যাচ্ছে। তো আপনার ফিক্সড কস্টটাকে কিন্তু আপনি আসলে একটা অপটিমাম লেভেলে রাখতে হবে, আপনার বিজনেসটাকে সাস্টেনেবল রাখা এবং বিজনেসটাতে ডিস্ট্রেসে না যাওয়ার জন্য। এই জায়গাটা কিন্তু খুবই মনোযোগের একটা কারণ, যে আমার বিজনেসে কতটা আমি ফিক্সড কস্ট তো আপনি জানেন যে ফিক্সড কস্ট আমার বিজনেসে যাই আপস অ্যান্ড ডাউন হোক, এই কস্ট আমাকে পে করতে হয়, এই কস্ট আমাকে ইনকার করতেই হবে। সে কারণে চেষ্টা করতে হবে যে কোনো বিজনেসে ফিক্সড কস্টটা যেন যতটা আমি অপটিমাম লেভেলে রাখতে পারি। কখনো কখনো তো আমরা আবার এই বিষয়গুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরেও থাকে, যে এটা হয়তো আমি ইন্টারনাল ম্যানেজমেন্ট দিয়ে বিষয়টা কন্ট্রোল করতে পারছি না। আমার ইকোসিস্টেম, আমি ড্রিভেন বাই হচ্ছে আমার ইকোসিস্টেম। তো ইকোসিস্টেম কথা বলতে গিয়ে আমি মূলত বলতে চাচ্ছি, যেমন ফর এক্সাম্পল যে একটা বড় ইনভেস্টমেন্ট করেছিল বাংলাদেশে সিটি গ্রুপ। তো তাদের ইনভেস্টমেন্টের পরে আমরা দেখেছি তারা একটা ফ্যাক্টরি অপারেশনে যেতে পারেনি এবং একটা লোনের বার্ডেনে এখন ওনারা পড়ে গেছেন। সো এখন কিছু ব্যাংক মিলে হচ্ছে ওনাদেরকে একটা প্রণোদনা দেওয়ার ব্যবস্থা হয়েছে। সো এই যে একটা সিচুয়েশনে এসেছে, এটার জন্য তো সবসময় আসলে কোম্পানি দায়ী থাকে না, ম্যানেজমেন্টও দায়ী থাকে না, ইকোসিস্টেমও অনেক সময় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। তো তখন করণীয় কি আসলে? আমি যদি স্পেসিফিক, আমি আপনি যেটা বললেন সেটাকে গেলাম না। যে কোনো একটা ইনভেস্টমেন্ট করার আগে কিন্তু আমার যে বেসিক জিনিসগুলি, সেগুলি কিন্তু এনশিওর করতে হবে বিফোর আই ইনভেস্ট এনিথিং। প্রথম হচ্ছে আমার, যদি বলি আমার র ম্যাটেরিয়াল সোর্স, আমার র ম্যাটেরিয়াল সোর্স ঠিক আছে কিনা, এটা কি ডোমেস্টিক অর এটা এক্সপোর্ট, ইম্পোর্টের উপর ডিপেন্ড করতে হচ্ছে। এই জায়গাটা আমাকে প্রচণ্ড সাবধানতার সাথে যেতে হবে। আমার কত পার্সেন্ট ডোমেস্টিক থেকে আমি পাবো আমার র ম্যাটেরিয়ালস, কতটুকু পাবো। সেকেন্ড হচ্ছে পাওয়ার কিন্তু আমার কন্ট্রোলে নাই। পাওয়ার তো গভর্নমেন্টের কাছ থেকে আমার নিতে হবে, অথবা আমি যদি ক্যাপটিভ পাওয়ার করতে চাই, তাহলে আমার গভর্নমেন্টের থেকে গ্যাস নিতে হবে। তাইলে আপনার ইনভেস্টমেন্ট করার আগেই কিন্তু এই যে ডিউ ডিলিজেন্স বলছি, এই যে ফিজিবিলিটি স্টাডি বলছি, এগুলো কিন্তু এই ফিজিবিলিটি রিপোর্টের মধ্যে আসা উচিত। যে আমি যে এখানে ধরেন 100 কোটি 200 কোটি বা 500 কোটি টাকা ইনভেস্ট করব, আমার যে বেসিক যে সোর্সগুলি দরকার, নাম্বার 1 হচ্ছে পাওয়ার। আমি কোন প্রাইসে কোন পাওয়ার পাচ্ছি এবং পাচ্ছি কি না। এই ফিজিবিলিটি তো আমি জানি যে যারা ফাইন্যান্স করে, এই ফাইন্যান্সের প্রতিষ্ঠানগুলোতে ফিজিবিলিটি অ্যানালাইসিসটা দেখে। তো সেক্ষেত্রে এই যে বড় বড় প্রজেক্টগুলো ফেল করছে, যে মানে তারা ফাইন্যান্স করার পরেই ফেল করছে, এই ফিজিবিলিটিতে তাহলে গ্যাপটা কোথায় ছিল? আই এম নট ভেরি শিওর যে এগুলি প্রপারলি ফিজিবিলিটি স্টাডি করে। কিন্তু একটা তো আপনি তো জানেন যে ফিজিবিলিটি অ্যানালাইসিস করে তাদের একটা রিপোর্ট, ফিজিবিলিটি রিপোর্ট একটা জমা দিতে হয়। এটা তো নর্মালি ব্যাংকারদের, প্রথমত যদি বলি লেন্ডারদের কিন্তু একটা প্রাইম অবজেক্টিভ থাকা উচিত যে আমি যেখানে লোন দিব সেটার একটা প্রপার ফিজিবিলিটি রিপোর্ট স্টাডি হয়েছে কিনা। রাইট। কারণ আমার ইনভেস্টমেন্ট, আমার লোনটা তো একটা ইনভেস্টমেন্টে যাচ্ছে, সেই ইনভেস্টমেন্টটা যদি কোনো কারণে প্রপারলি সময় মতো যদি এটা যদি ক্যাশ জেনারেট করতে না পারে, রেভিনিউ জেনারেট করতে না পারে, তাহলে তো আমার লোনটাও তো এখানে রিস্কে পড়বে। সো এখানে কিন্তু ব্যাংকারদের একটা বড় দায় আছে। যে কোনো জায়গায় তাদের ইনভেস্ট করার আগে, ল্যান্ডিং করার আগে, তার কিন্তু ওই ইন্ডাস্ট্রি, ওই প্রজেক্ট সম্পর্কে পুরোপুরি জানতে হবে, উইথ যে বাকি যে জিনিসগুলি আছে, যেগুলি আপনি বললেন যে আমার পাওয়ার, র ম্যাটেরিয়াল সোর্স, এই জিনিসগুলি কিন্তু তাকে এনশিওর করতে হবে। এবং সেটা কিন্তু ব্যাংকগুলির একটা প্রাইম অবজেক্টিভ এবং রেসপন্সিবিলিটি। সো শুধু ওনারকে আমরা দোষ দিয়ে দিতে পারি? ইয়েস, ওনারও নিজের জন্যই তার এই ফিজিবিলিটি স্টাডিটা করা উচিত এবং এনশিওর করা উচিত যে আমি সময় মতো প্রপারলি একটা এক্সপেক্টেড প্রাইসে আমি আমার পাওয়ারটা নিতে পারছি। তবে এখানে আরেকটা ওনারের শব্দের সাথে একটা ব্যাপার হয়, যে ওনার যিনি বিজনেস স্টার্ট করলেন, তার যে ওনারশিপ থাকে, সে যেভাবে ইমোশনালি কানেক্টেড থাকে বিজনেসের সাথে, আমরা এটা মোস্ট অফ দ্য কেসে দেখি সেকেন্ড জেনারেশনে যাওয়ার পরেই ওই কানেকশনটা কেন যেন সবার মধ্যে হয় না। কিছু কিছু কোম্পানি হয়, প্রাণ, দে আর ডুইং ভেরি গুড, তারা কানেকশনটা তৈরি হয়েছে, আমার মনে হয় যে আগের চেয়ে আরও ভালো পারফর্ম করছে প্রাণ সেকেন্ড জেনারেশনে এসে। তো অনেক কোম্পানি আমরা দেখি যে সেকেন্ড জেনারেশনে এসে ভালো করতে পারছে না। সো এখানে আসলে গ্যাপটা কি?
আমার কাছে যেটা মনে হয় যে ফার্স্ট জেনারেশন যে বিজনেসটাকে গ্রো করছে, প্রথমত এই গ্রোথটার মধ্যে সাস্টেনেবল থাকতে হবে। এটা সাস্টেন করার মতো গ্রোথ হতে হবে। এটা আনসাস্টেনেবল হইলে কিন্তু সেকেন্ড জেনারেশন এটাকে আসলে মানে ধরে রাখতে পারবে না। নাম্বার ওয়ান হচ্ছে ফার্স্ট জেনারেশন যখন সে গ্রো করে, নর্মালি তো ফার্স্ট জেনারেশনে সবচেয়ে বেশি গ্রো হয়। যারা হ্যাঁ। বাংলাদেশের টপ বড় বড় ওনার যদি আমরা দেখি, এই গ্রোথের সাথে সাথে কিন্তু তার সাস্টেনেবিলিটি লাগবে। এই সাস্টেনেবিলিটির জন্য তার কিন্তু গভর্নেন্স ঠিক করতে হবে। স্ট্রং একটা কর্পোরেট গভর্নেন্স লাগবে, তার একটা প্রপার এই যে বোর্ড লাগবে, একটা প্রপার ম্যানেজমেন্ট লাগবে, পলিসি প্রসিডিউর লাগবে, একটা ডেলিগেশন অফ অথরিটি লাগবে বিজনেসটা চালানোর জন্য। এবং তার প্রত্যেকটা জিনিস কিন্তু তার খেয়াল রাখতে হবে যে আমার এটা সাস্টেনেবল, নাম্বার ওয়ান। তাহলে প্রথম জেনারেশনের কাজ হচ্ছে বিজনেস গ্রোথ উইথ সাস্টেনেবিলিটি। শুধু আমি ব্যাংকে থেকে লোন নিয়ে বিজনেস গ্রো করলাম, এটা যেন না হয়। আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দেই, একটা ওনার যখন একটা নতুন বিজনেস শুরু করবে, মিনিমাম তার 50% কিন্তু তার ইকুইটি থেকে পার্টিসিপেট করা উচিত। কারণ তার তো এক্সিস্টিং বিজনেস আছে, সেই বিজনেস থেকে সে কিছুটা ইকুইটি পার্টিসিপেট করবে 50%, আর 50% সে ব্যাংক থেকে লোন নিয়ে সে তারপরে এই নতুন বিজনেসটা শুরু করলো। তাহলে এটার একটা প্রজেক্ট পিরিয়ড আছে। তো এই প্রজেক্ট পিরিয়ডে আসলে এই যে লোনটা নিল, এই প্রজেক্ট পিরিয়ডে লোনটা কীভাবে পে করবে, এটার একটা প্ল্যান থাকতে হবে। এরপরে যখন আমি অপারেশনে গেলাম, তখন আমার একটা ফিউচার ক্যাশ ফ্লো তৈরি করতে হবে আগেই, যে আমি অপারেশনে যাব এবং আমি আগামী 3 বছর 5 বছরে এই লোনটা শোধ করে দেব আমার ফিউচার ক্যাশ জেনারেশন থেকে। এই প্ল্যানটা কিন্তু তার ইনভেস্টমেন্টের আগেই করতে হবে ওনারদের এবং ম্যানেজমেন্টের। যে আমি একটা প্রজেক্ট করতেছি, ফর এক্সাম্পল নতুন একটা প্রজেক্ট আমি 500 কোটি টাকার করতেছি, আমার হয়তো নিজের 200 কোটি টাকা আমি ইনভেস্ট করব, 300 কোটি টাকা আমি ব্যাংক থেকে লোন নেব। তাহলে মানে 60-40 ডেট ইকুইটি রেশিওতে গেলাম। এই যে 300 কোটি টাকা আমি নিলাম, তাইলে আমার প্রজেক্ট পিরিয়ড আছে একটা আমার। তাহলে প্রজেক্ট পিরিয়ডটা যদি আমি ধরে নিই 2 বছর, তাহলে এই 2 বছর কিন্তু আমার এই 300 কোটি টাকা লোনটা ইন্টারেস্টটা পে করতে হবে। এরপরে আমি 2 বছর পরে আমি অপারেশনে যাব, তখন আমার কিন্তু অপারেশন থেকে আমার ক্যাশ জেনারেট হবে। সেখান থেকে আমি ইন্টারেস্ট এবং প্রিন্সিপালটা কত দিনে দিতে পারবো, সেটা কিন্তু আমার ফিউচার ক্যাশ ফ্লো যখন আমি তৈরি করবো তখনই আমার আনতে হবে। ফর এক্সাম্পল আমি যদি ধরি যে ওই 300 কোটি টাকা আমার পে করতে উইথ ইন্টারেস্ট আরও 5 বছর লাগবে, তাহলে এটা কিন্তু এই প্ল্যানটা কিন্তু তার আগেই রেডি রাখতে হবে যে আমি কিন্তু 7 বছরের মাথায় গিয়ে আমার এই লোনটাকে আমি পে অফ করে দিব। এবং সেটা তার একদম মানে খুব মনিটর করে আগাইতে হবে। হইতে পারে মাঝখানে বিজনেসের মধ্যে ইকোনমিক চেঞ্জের কারণে, বিভিন্ন কারণে এটা একটু এদিক সেদিক হইতে পারে। কিন্তু যদি কেউ প্ল্যানই তার না থাকে যে আমি একটা লোন নিচ্ছি নতুন একটা ইনভেস্টমেন্টে, আমি এই লোনটা 5 বছরের মধ্যে পে করব, এইরকম একটা প্ল্যানে বা 7 বছর হোয়াট এভার ইট ইজ, ক্যাশ ফ্লো আমাকে যেটা সাপোর্ট করে, এই প্ল্যানটা যদি তার মধ্যে নাই থাকে, তাহলে তো সে একটা অন্ধের মধ্যে ইনভেস্টমেন্টটা করতেছে। এই অন্ধের মধ্যে ইনভেস্টমেন্ট করা যাবে না ইমোশনালি। আমরা আলোচনার মধ্যে অনেকবার লোন শব্দটা আসে। সো আমি একটু জানতে চাচ্ছি এটা, যে আমাদের দেশে এই কালচারটা ডেভেলপ করেনি। আমরা যেটা দেখি বিশেষ করে আমেরিকান মার্কেটে, যে নতুন একটা স্টার্ট আপ বা নতুন একটা বিজনেস স্টার্ট করলে দে গো ফর ভেঞ্চার ক্যাপিটাল বা হচ্ছে আপনার ইনস্টিটিউশনাল ফাইন্যান্স, যারা হচ্ছে বেসিক্যালি ইকুইটিতে ইনভেস্ট করবে, নট অ্যাজ এ লোন। মোস্ট অফ দ্য কেসে তারা হচ্ছে ইকুইটিতে ইনভেস্টমেন্টটা নেয় শেয়ার ডিস্ট্রিবিউশনের মাধ্যমে। সো আমাদের দেশে আসলে আমরা দেখি বড় বড় কোম্পানিগুলো তারা নতুন একটা ইনিশিয়েটিভ নিতে গেলেই তারা হচ্ছে লোনে চলে যায়, অ্যান্ড তাদের হচ্ছে অনেক ক্ষেত্রে টোটাল অ্যাসেটের চেয়েও অনেক বেশি পরিমাণে হচ্ছে লায়াবিলিটি থাকে বা লোন থাকে। সো এই লোনের বিকল্প কি কিছু আছে কিনা? অবশ্যই আছে। আজকের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। গভর্নমেন্ট অলরেডি জানেন আপনারা, এবছর যে গভর্নমেন্ট বাজেট করছে বা গভর্নমেন্টের কতগুলি এইম আছে, কতগুলি ভিশন নিছে শর্ট টার্ম এবং লং টার্ম, এর মধ্যে স্টক মার্কেট একটা। বাংলাদেশের টোটাল যদি আমি বলি যে আপনার বিজনেস সেক্টরটা কিন্তু মোস্টলি ড্রিভেন বাই দ্য ব্যাংক লোনের উপরে। আমাদের এই জায়গায় একটা ব্যালেন্স করতে হবে। আসলে এটা ওয়ার্ল্ডের কোথাও এরকম নাই, ইভেন ইন্ডিয়াতেও কিন্তু এটা এরকম না। আমাদের ইকুইটি মার্কেটটাকে আরও বেশি স্ট্রেনথেন করতে হবে। এবং আমরা জানি যে ইকুইটি মার্কেটে নতুন একটা টিম আসছে এবং নতুন একজন চেয়ারম্যান আসছে আমাদের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে। আমি খুবই আশাবাদী যে এই মার্কেটটা যখন আরও স্ট্রেনথেন হবে, আসলে বিজনেসে কিন্তু শুধু ব্যাংকাররা লোন দিবে, ব্যাংকগুলি লোন দিবে, এটা কোনো বিজনেস না। এটা কিন্তু ইকুইটি মার্কেটটা যত বেশি স্ট্রেনথেন হবে, যত বেশি মানুষের আস্থা ঢুকবে, তত বেশি কিন্তু
মানুষ কিন্তু ইকুইটি মার্কেট থেকে কিন্তু একটা যাবে, যেটা আমাদের দেশে সবচেয়ে কম। সো এই জায়গাটায় অলরেডি এই গভর্নমেন্ট কাজ শুরু করছে, নতুন একটা টিম কাজ শুরু করছে। খুবই ইন্টারেস্টিং যে শুধু লোনের উপরে, ব্যাংক লোনের উপরে বেসিস করে আসলে ইন্ডাস্ট্রি চলে না। এটা ইকুইটি মার্কেটে অনেক কিছু আছে, অনেকগুলি নতুন নতুন ইনস্ট্রুমেন্ট আছে, সেগুলিকে আমাদের নিয়ে আসতে হবে। আমি খুব আশাবাদী নতুন যে চেয়ারম্যান এবং ওনার যে টিম আসছে কমিশন, তারা এই নিয়ে কাজ করতেছে। আই ক্যান আন্ডারস্ট্যান্ড। আপনি বলতে যাচ্ছেন যে এটা আমাদের মার্কেটে এক্সিস্ট করে না, দ্যাটস ওয়াই হচ্ছে লোনের কোনো বিকল্প আমরা ভাবতে পারছি না। খুব বেশি নাই। এবং এটাই এখন গভর্নমেন্ট এবং এই যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের যে নতুন চেয়ারম্যান এবং ওনার যে কমিশনাররা, তারা এটা নিয়ে কাজ করতেছে। এবং আমি আশাবাদী যে ভবিষ্যতে এখানে এই মার্কেটটা আরও বেশি স্ট্রেনথেন হবে, আরও বেশি ফোকাস করবে ইন দ্য বিজনেসে। তো আপনি যেহেতু এগ্রি ইন্ডাস্ট্রিতে আছেন, আমি একটু এই ব্যাপারটা জানতে চাবো যে আমরা রিসেন্টলি হচ্ছে একটা ডলার ক্রাইসিস দেখেছি কিছুদিন আগে যেটা ছিল, অ্যান্ড ইনফ্লেশন তো আছেই, অ্যান্ড মার্কেটে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি যে আসলে ইনফ্লেশনও আছে, আবার অ্যাট দ্য সেম টাইম হচ্ছে লিকুইডিটিটা একটু কম। তো এমন একটা সিনারিওতে আপনারা আসলে আপনাদের ইন্ডাস্ট্রিতে কি কি প্রবলেম ফেস করছেন? আমাদের যে ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রিটার প্রায় সব কিছু মিলালে যদি বলি আমি 70% হচ্ছে ইম্পোর্টের উপরে ডিপেন্ডেন্সি, 30% আমাদের আছে। এর মধ্যে মোস্টলি মেইজ, ভুট্টাটা আমাদের দেশে ধরেন প্রায় 40%-এর মতো ভুট্টা আমাদের ডোমেস্টিক প্রোডাকশন হয়, আর বাকি 60% ভুট্টা কিন্তু ইম্পোর্টেড। সয়াবিনটা আমাদের পুরাটাই ইম্পোর্টেড। তার মানে ওভারঅল যদি বলি আমি 70 to 75% কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিটা, এই অ্যাগ্রো ইন্ডাস্ট্রিটা ইম্পোর্টের উপরে ডিপেন্ডেন্ট। সো অনেকগুলি কোম্পানি কিন্তু আসলে বিশেষ করে যখন 85 টাকা থেকে 100 টাকা, তারপরে 120 টাকা 22 টাকা হয়ে গেল ডলারের দাম, এই যে ডিভ্যালুয়েশনটা হলো, এতে কিন্তু অনেকগুলি কোম্পানি ইনক্লুডিং আমাদের ইন্ডাস্ট্রি, ইভেন আমরাও এফেক্টেড হয়েছি। কারণ যেহেতু ইম্পোর্ট বেস, আমরা যখন ইম্পোর্ট করি আমরা আসলে একটা এলসি ওপেন করি, মালটা নিয়ে আসি এবং আমরা কিন্তু সবাই এটাকে ইউপাস করি। সরাসরি একদম কৃষক পর্যায়ে কাজ করেন, তার মানে এইটার দ্বারা কৃষকও এফেক্টেড। অবশ্যই এই চেইনে যদি আমরা বলি ডিলার এবং ফার্মার, কৃষক মানে ফার্মাররা যারা, সবাই আমরা এফেক্টেড যখন এরকম একটা বিগ ডিভ্যালুয়েশন হয়। তবে মাল্টি ন্যাশনালগুলি কিন্তু এই ডিভ্যালুয়েশনটাকে অন্যভাবে হ্যান্ডেল করে, তারা হেজিং করে। আচ্ছা, তারা সব সময় মনে করে টাকা যে কোনো সময় উইক হইতে পারে, সো দ্যাট আমি একটা ফিক্সড কস্ট দিয়ে আমি টাকাটাকে ফিক্সড করে ফেললাম, যে আমি 6 মাস পরে আমার একটা পেমেন্ট আছে, আমি এখন টাকার দাম 122, আমি হয়তো 1 টাকা বেশি দিয়ে 6 মাস পরের পেমেন্টটাকে আমি একটা হেজ করে ফেললাম একটা ব্যাংকের সাথে। তখন যদি ডলারের এগেনস্টে টাকা যদি 130 টাকা হয়, আমি কিন্তু ওই 1 টাকা বেশি দিয়েই পাবো। আচ্ছা আচ্ছা, তারা কিন্তু এটা মোস্টলি মাল্টিন্যাশনালগুলি এটা করে। আসলে লোকাল আমরা করছি না কেন? এটা লোকাল এর প্র্যাকটিসটা নাই কেন? লোকালরা আসলে রিস্ক নিতে পছন্দ করে। আচ্ছা, এবং এখানে মনে করে তারা দুইটা জিনিস, যে আমি 1 টাকা বেশি কেন দেব, এটা তো কমতেও পারে, বাড়তেও পারে। তো এই জায়গায় কিন্তু একটা রিস্ক। তো লোকালরা নর্মালি এই যে রিস্কটাকে আমি মিটিগেট করব 1 টাকা খরচ করে, 0.5% একটা খরচ করে, এই জায়গাটা তারা ফোকাস করে না। দ্যাটস দ্য রিজন তারা কিন্তু বিপদেও পড়ে। এই দিক থেকে যদি কিন্তু মাল্টিন্যাশনালরা কিন্তু খুব বেশি বড় বিপদে পড়ে না, যেহেতু তারা হেজ করে। এবং আমার আরেকটা ব্যাপার একটু জানার ছিল যে আপনারা তো ডিলারদের মাধ্যমে আসলে বেসিক্যালি ফার্মারদের কাছে আপনার প্রোডাক্টটা যায়। সো ডিলারদের সাথে কি আপনাদের আগে থেকেই প্রাইসটা সেট করা থাকে, না আফটার প্রোডাকশন কস্ট বের করার পর আপনারা প্রাইসটা সেট করেন? আসলে আমাদের ইন্ডাস্ট্রিতে তো এমআরপিতে চলে। সো এমআরপি যে মার্কেটের প্রাইসটা বা এই যে ফিডার প্রাইসটা ডিপেন্ড করে আসলে আমার কস্টের উপরে এবং ইম্পোর্টের উপরে। আচ্ছা, আমি তো প্রতিটা প্রোডাকশনে দাম কমলেই আমি দাম কমাই দিতে পারছি না, দাম বাড়ায় দিতে পারছি না। আমরা ডিলারদেরকে একটা কমিশন দেই। মার্কেটে যদি আসলে কস্ট বেড়ে যায়, তো সবাই যদি এগ্রি করে যে না ঠিক আছে কস্ট বেড়ে গেছে, আমরা একটু প্রাইস বাড়াবো, তখন সবারই প্রাইস বাড়ে। আচ্ছা, এবং সেটা ফার্মার পর্যায়ে যায়। সো এই জায়গায় আসলে যে একদম প্রতিটা রেগুলার বেসিসে আমরা প্রোডাকশনের পরে আমরা প্রাইস দিই, ব্যাপারটা এরকম না। তো সেক্ষেত্রে তো আপনাদের কখনো কখনো হয়তো লোকসানও প্রোডাক্ট সেল করা লাগতে পারে মাঝে মধ্যে। তো এরকম কারণ সব কোম্পানি তো আসলে একই খরচে ইম্পোর্টটাও করে না, বা প্রোডাকশন সবার প্রোডাক্টের ক্ষেত্রে হয়তো হয়, মাঝে মধ্যে হয়। আমার মনে হয় যে আপনারা তো বড় কোম্পানি, যারা একটু ছোট উদ্যোক্তা আছে বাট সেম ইন্ডাস্ট্রিতেই কাজ করছে, তারা আরো বেশি ডিফিকাল্টি ফেস করে, রাইট? যারা ছোট তাদের জন্য একটু ডিফিকাল্ট, যেহেতু তারা একটু স্ট্র্যাটেজিক রিজার্ভ করতে পারে না। ফর এক্সাম্পল, তারা যখন রেগুলার বেসিসে কিনে, প্রতিদিন কিনে বা প্রতি সপ্তাহে একটা মালটা কিনে, তখন তো তারা আসলে মার্কেটে যে প্রাইস
যে চেঞ্জের বেনিফিটটা তারা অনেক সময় পায় না। তো সেক্ষেত্রে আসলে বড়রা কিছুটা বেনিফিটেড হয়, কারণ তারা তো মাদার ভেসেল, ইভেন মাদার ভেসেলও একবারে কিনে ফেলতে পারে লং টার্মে করে, এবং সেখানে সে তো একটা ডিসকাউন্ট পায় যখন সে 40,000 টন 50,000 টন একবারে একটা ইম্পোর্ট করে। তো সেক্ষেত্রে তো মনোপলি হওয়ারও একটা পসিবিলিটি আছে। আমরা যেমন দেখি বাংলাদেশে একটা 5টা কোম্পানির হাতে হচ্ছে বাংলাদেশে চিনিটা মজুদ আছে। এই 5টা কোম্পানি হচ্ছে একটা ভালো পার্সেন্টেজের চিনি ইম্পোর্ট করে। সো ফিড ইন্ডাস্ট্রিতে এই ধরনের কিছু আছে কিনা, যে ফিডের নেসেসারি ইনগ্রেডিয়েন্টগুলো কিছু কোম্পানির হাতে আছে যে তারা এটা ইম্পোর্ট খুব করে? বেশি নাই আসলে, এটা খুব বেশি নাই, কারণ অনেক অনেক ট্রেডার আছে আর কি, অনেক ট্রেডার আছে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো বড়রা 2-4 জন আছে, বাট অনেক ট্রেডার থাকার কারণে যে কেউ একদম ধরে রেখে প্রাইস বাড়াই দিবে ওই জিনিসটা অতটা পারে না, কারণ এটা তো ইন্টারন্যাশনাল মার্কেট এবং লোকাল মার্কেটের সবাই জানে যে এখন ইন্টারন্যাশনাল মার্কেট কোথায়। ধরেন আমরা যদি মেইজ বলি বা সোয়াবিন বলি, এটা ব্রাজিল এবং আর্জেন্টিনা বা ইউএসএ থেকে আসে, তো ইন্টারন্যাশনাল প্রাইসটা কিন্তু সবাই জানে যে ওখানকার এখন এফওবি প্রাইসটা কত। তো খুব বেশি কিছু করতে পারে না এখানে। আমি একটু আরেকটা ডাইমেনশন থেকে জানতে চাইবো আপনার কাছে, যদিও আপনি এই ডাইমেনশনের না, বাট আপনি যেহেতু চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে আছেন, আপনি বিষয়টা জানেন। আপনারা যেহেতু কৃষক পর্যায়ে কাজ করেন, সো কৃষকদের তো আসলে আমরা মোস্ট অফ দ্য কেস দেখি এখন হয়তো এডুকেটেড ক্লাসের অনেকেই এগ্রোতে যাচ্ছে, বাট আগে কিন্তু ছিল না এটা। তো যাদের একটু হয়তো স্বশিক্ষিত বা লিটারেসি লেভেলটা একটু অন্যদের তুলনায় অপেক্ষাকৃত কম, তো তাদেরকে নিয়ে আপনারা যখন কাজ করতে যান, মার্কেটিংয়ে আপনারা কি কি চ্যালেঞ্জ ফেস করেন আসলে? আসলে তাদেরকে, যারা ফার্মার আমরা বলি, তাদেরকে এডুকেটেড করার দায়িত্ব কিন্তু আমাদের অপারেটরদের। কারণ কারা আসলে এই বিজনেসে আছে ফার্মার, যারা বিদেশ থেকে ফেরত আসে, যারা দেশে একটু লেখাপড়া কম, অনেকে আছে শিক্ষিত লোকও আছে, তো তাদেরকে এডুকেট করার দায়িত্ব কিন্তু আমাদের অপারেটরদের। এবং আমাদের অপারেটর যারা, আমাদের এখানে কিন্তু প্রচুর আমরা বলি ভেটেরিনারি ডাক্তার যারা, তারা কিন্তু কৃষি ইউনিভার্সিটি থেকে যারা বের হচ্ছে, তারা কিন্তু আমাদের এখানে কাজ করে। সো একটা ফার্ম কিভাবে ম্যানেজ করবে, কিভাবে এটা প্রফিটেবল হবে, এটা কিন্তু ডিপেন্ড করে এই টেকনিক্যাল সাপোর্টটা সার্ভিসটার উপরে। আমি যদি এক্সাম্পল বলি, একটা ফার্মের প্রস্থ হবে কত, দৈর্ঘ্য হবে, এটা কোথায় প্রজেক্ট করবে, এটাতে আলো বাতাস কতটুকু হবে, এটার উচ্চতা হবে কত, এইটা কিন্তু একজন নর্মাল ফার্মার জানার কথা না। এটা জানানোর দায়িত্ব আমাদের অপারেটরদের, কারণ আমাদের কাছে এইসব টেকনোলজি এবং টেকনিক্যাল লোকজন আছে। সো কখনো কখনো আমরা দেখি যে ফ্লু হয়, যেটা যে ফ্লুর আবির্ভাবে আপনার কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়। দ্যাট টাইম হয়তো মার্কেটে একটা ক্রেডিটের প্রয়োজন পড়তে পারে। তো সেই সময়টা আসলে আপনারা কিভাবে অ্যাক্ট করেন? এটা তো একটা ইন্টারভেলে হয় আসলে, ফ্লুটা বার্ড ফ্লু বলি আমরা যেটাকেই হয়, তখন আসলে ফার্মাররা তো কিছুটা এফেক্টেড হয়। এখানে আসলে অপারেটররা কিছুটা সাপোর্ট করে বিভিন্ন, প্রত্যেকের একটা অপারেটর বলতে আসলে অপারেটর বলে আমরা যারা প্রডিউসার, আচ্ছা আচ্ছা, আমরা যারা প্রডিউসার এবং ডিলার দুজনেই কিছু ইনভেস্টমেন্ট করে কিছুটা সাপোর্ট দেয়। কারণ ফার্মগুলি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে আর যদি ফার্মগুলিতে পরবর্তীতে বাচ্চা না ওঠে, তো সেক্ষেত্রে তো আসলে সবাই এফেক্টেড হবে। সে কারণে টুকটাক কিছুটা সবাই সাপোর্ট করে। এই বাচ্চার কথা বলতে একটা ব্যাপার আসলো যে বাংলাদেশের একটা কোম্পানি আছে যারা হচ্ছে বিশেষ করে পোলট্রিতে একটা নিয়ন্ত্রণ বা আধিপত্য বিস্তার করেছে তারা। তো আপনারা আসলে এই ব্যাপারটাকে কিভাবে দেখেন, যে পোলট্রি ইন্ডাস্ট্রিতে তো আসলে যারা কাজ করছে তারা রুট লেভেলে অনেক পরিশ্রম করে, তারা অনেক সময় দিচ্ছে, এখানে ইনভেস্ট করছে, অ্যান্ড দেন হচ্ছে খুব বেশি রিটার্ন তারা পাচ্ছে না, এর চেয়ে বরং বেশি প্রফিট পাচ্ছে হচ্ছে যে জায়ান্ট যে কর্পোরেশন আছে তারা। এই ব্যাপারটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? এটার বোথ সাইডই আছে আসলে। যারা অপারেটর, আবার এগেন যারা প্রডিউসার, তাদের সাইডেও কিন্তু হিউজ রিস্ক আছে। আমি যদি আপনাকে বলি, একটা বাচ্চার এখন কিন্তু প্রাইস হচ্ছে 20 টাকা, এটার প্রোডাকশন কস্ট কিন্তু 35 টাকা, 30 থেকে 35 টাকা, এটার দাম কখনো কোনো 60 টাকা হয়। এটা যে একদম হচ্ছে না আমি বলবো না, বাট বাচ্চার দামটা কিন্তু আসলে ফ্লেক্সিবল। এটা কখনো কস্টের একটু উপরে, ভালো উপরে থাকে, আবার কখনো কিন্তু কস্ট থেকে অনেক নিচে থাকে। তো ওভারঅল যদি বোঝা যায় যে বাচ্চা, ইয়েস, বাচ্চা দিয়ে কেউ কেউ হয়তো কিছু চিন্তা করে, বাট এটা লং টার্মে সাস্টেন করে না। বাচ্চার দাম কিন্তু অটোমেটিক কমে যায় এবং বেড়ে যায়, ডিপেন্ডিং অন দ্য মার্কেটের কী অবস্থায়, ফার্মগুলির কী অবস্থা সেটার উপরে। আচ্ছা, না আমি বলছি যেটা, যে দেখা গেল একটা নির্ধারিত দামে বিক্রি করছে, আবার মেডিসিন অ্যান্ড হচ্ছে ফিড সবই হচ্ছে কোম্পানি থেকেই যাচ্ছে, অ্যান্ড কৃষকরা হয়তো কিছু সময় কখনো কখনো কেউ কেউ ক্রেডিটে একটু বেনিফিটেড হয়,
বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দেখা যায় যে ওই যে 1 মাস 1.5 মাস 2 মাস পরে তার যখন প্রোডাকশনটা হয়ে গেল, ফিনিশ গুড তার হাতে আসলো, এবং সে খুব বেশি প্রফিট হিসেব করতে গিয়ে খুব বেশি বেনিফিটেড হচ্ছে না। তো এই জায়গাটায় আসলে জায়ান্টদের মানে আরেকবার বিবেচনা করা উচিত কিনা? যে আমার তো মনে হয় কৃষকদের উপরে একটা অপারেশন হচ্ছে এটা। আমাকে যদি বলেন, আসলে আমাদের প্রত্যেকেরই, এটা জায়ান্ট হোক আর মিড লেভেল হোক আর ছোট অপারেটর হোক বা প্রডিউসার হোক, আমাদের ফার্মারদেরকে প্রফিটেবল করাতে হবে। এটা শুড বি আমাদের টপ প্রায়োরিটি। কারণ ফার্মাররা যদি প্রফিটেবল হয়, অটোমেটিকলি চেইনটা খুব ভালোভাবে কাজ করবে। এবং ফার্মারদেরকে যদি আমরা প্রফিটেবল করতে না পারি, তাহলে তারা তো ছিটকে পড়বে আসলে। তো ফার্মার যখন ছিটকে পড়বে, আমার বিজনেসটা আসলে ঠিকভাবে রান করবে না, এই চেইনগুলি তো পুরো চেইনটা চলবে না। তো প্রত্যেকেরই আমাদের উচিত, এবং আমি মনে করি প্রত্যেকেই টার্গেট করে যে না, ফার্মাররা যেন কোনোভাবেই এফেক্টেড না হয়। তারপরে একটু বিভিন্ন কারণে তো মাঝে মধ্যে এফেক্টেড হচ্ছেই, বাট একদমই যে কেউ একজন এক্সেস ক্যাপাসিটির কারণে সে কন্ট্রোল করে ফেলতেছে, ব্যাপারটা এরকম না। কারণ ইট ডিপেন্ডস অন দ্য সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। যখন অ্যাভেলেবল সাপ্লাই থাকে, তখন তো তার হাতে আসলে কন্ট্রোল করার মতো কিছু নাই। কারণ যে বায়ার, তার কাছে তো আসলে অপশান অ্যাভেলেবেল, লট অফ অপশানস অ্যাভেলেবেল। সেটা খুব বেশি আমি মনে করছি না। কৃষক যদি কখনো লোকসানে পড়ে যায়, সে যদি আপনার প্রোডাক্টের প্রাইসটা পেমেন্ট করতে না পারে, দ্যাট টাইম আসলে আপনাদের অ্যাপ্রোচটা কি হয়? একটা কৃষকের, একটা ফার্মারের আসলে লস করার কোনো কারণ নাই, যদি না সে ফার্মটা ঠিকভাবে ম্যানেজ করে প্রপারলি। শুধু ফিড এবং বাচ্চার উপরে কিন্তু তার প্রোডাকশান পারফরমেন্স এবং প্রাইস ডিপেন্ড করে না, অনেক কিছুর উপরে ডিপেন্ড করে। তো আসলে আমরা বলি অ্যারাউন্ড 30% কিন্তু ফার্ম ম্যানেজমেন্টের উপরে ডিপেন্ড করে। তো সেখানে যদি একটা ভালো বাচ্চা হয়, ভালো ফিড হয়, আর যদি সে প্রপারলি ফার্মটাকে ম্যানেজ করে, তো রাউন্ড দ্য ইয়ারে গিয়ে তার লস করার কোনো কারণ নাই। যেমন আমরা রিসেন্টলি চায়নাতে দেখছি যে অনেক নতুন নতুন প্রযুক্তি আসছে, তারা আইওটি ডিভাইস ব্যবহার করছে অনেক ফার্মগুলোতে, অ্যান্ড এটাতে তাদের প্রোডাকশনও ভালো হচ্ছে, অ্যান্ড তাদের দেশের চাহিদা মেটানোর পরে এক্সপোর্টও করতে পারছে একটা ভালো। তো এই ধরনের আইওটি ডিভাইসগুলো ইন্টিগ্রেশনে বাংলাদেশে আপনি অ্যাপ্রোচটা কেমন দেখছেন, বা কতটুকু হচ্ছে? এখন পর্যন্ত খুব বেশি এটা বাংলাদেশে আসলে হয়নি, বাট ভবিষ্যতে এটা লাগবে। কারণ মানে আসলে তো আমাদের ওভারঅল ব্যারিয়ারটা কি আসলে হচ্ছে না কেন? আমি যদি বলি যে ওভারঅল কৃষিতে কিন্তু আমরা খুব বেশি আগাই নাই, যদিও আমরা কৃষিতে অনেক বিপ্লব হয়েছে। এটার যদি আমি কারণ বলি, আসলে এখানে গভর্নমেন্টের অনেক স্ট্রং সাপোর্ট দরকার। গভর্নমেন্টের, যদিও এটা প্রায়োরিটি ইন্ডাস্ট্রি হচ্ছে, নট অনলি পোলট্রি, আমি যদি ওভারঅল কৃষিকে বলি, সেখানে কিন্তু আসলে গভর্নমেন্টের তরফ থেকে আরও অনেক স্ট্রং পজিশন নেওয়া দরকার। কৃষি বিপ্লব আরও কীভাবে আগানো যায়, এবং সেটা টেকনোলজিক্যাল বেস হবে। আমরা তো অনেক কিছু দেখতেছি এখন, টেকনোলজি চেঞ্জ আছে, বাট নট এনাফ। আমি যদি কম্পেয়ার করি উইথ দ্য নট অনলি ইউরোপ, ইভেন চায়না, আমরা অনেক পিছিয়ে আছি মালয়েশিয়া, চায়না, এদের কাছ থেকে। সো আমাদের অনেক কিছু করার আছে এখানে টেকনোলজিক্যাল অ্যাডভান্টেজেস নিয়ে। তো সেটা যদি করি, আমাদের প্রোডাকশান বাড়বে, আমাদের ডিপেন্ডেন্সি কমে যাবে কৃষিতে পুরোপুরি বাইরের উপরে। সেটা আমাদের আসলে সামনের দিকে আরও আগানো দরকার, এবং আমার ধারণা গভর্নমেন্ট এই উপরে খেয়াল দিচ্ছে বা ভবিষ্যতে দিতে হবে। না, গভর্নমেন্টের একটা চমৎকার উদ্যোগ আসছে, আমি দেখলাম যেটা যে রাজশাহীতে অ্যান্ড হচ্ছে পঞ্চগড় এই এরিয়াটাকে বেস করে হচ্ছে একটা কৃষি উন্নয়নমূলক কিছু কর্মকাণ্ড গভর্নমেন্ট করবে। তো আপনাদের যে প্রাইভেট কোম্পানিগুলো, আপনারা তো আসলে একটা অঞ্চল ভিত্তিক কাজ করছেন না, আপনারা সারা বাংলাদেশে কাজ করতে হয় ঘুরে ফিরে। তো আপনার কি মনে হয় যে এই প্রজেক্টটা শুধুমাত্র এই 2টা এলাকাতে সীমাবদ্ধ রাখা উচিত, নাকি স্প্রেড করে দাও? আমার তো মনে হচ্ছে এগুলিকে গভর্নমেন্ট এগুলিকে একটু পাইলট প্রজেক্ট হিসাবে নিচ্ছে। সো আস্তে আস্তে কিন্তু এগুলি সারা দেশেই করবে, এবং সেগুলি করা উচিত। এবং এগুলি আসলেই আমাদের আগামী জেনারেশনের জন্য খুব ইম্পর্ট্যান্ট। আপনাদের এই অ্যাগ্রো সেক্টরে আপনারা যারা হ্যাচারি নিয়ে কাজ করছেন বা ফিড নিয়ে কাজ করছেন, আপনারা R&Dটা আসলে কিভাবে করেন? R&Dটা কি আপনারা লোকালি করছেন, নাকি হচ্ছে R&D দেশের বাইরে যে ফর্মুলেশনগুলো ফলো করে ওই ফর্মুলেশনগুলো আপনারা মেনটেন করছেন? না, আমাদের কিন্তু R&D আসলে আমাদের লোকাল। সো প্রত্যেকটা কোম্পানির কিন্তু একটা স্ট্রং ল্যাবরেটরি আছে। আমাদের যদি বলি, একটা ওয়ার্ল্ড ক্লাস ল্যাবরেটরি আছে। সেখানে আমরা দেখি যে আমাদের ফর্মুলেশনটা কি হলে পরে বাচ্চার জন্য সবচেয়ে বেস্ট ফর্মুলেশন হবে এবং তার পারফরমেন্স ভালো থাকবে। আচ্ছা, সেই জায়গাটা কিন্তু কম বেশি প্রত্যেকেরই আছে, বাট আমাদের একটা খুব স্ট্রং। আমরা ওই ফিডের ক্ষেত্রে যেটা প্রায়শই নিউজের মধ্যে দেখি, আমি আপনার ফ্যাক্টরির কথা বলছি না, বাট আমরা এটা দেখি যে অনেক সময় হচ্ছে এমন সকল উপাদান দিয়ে হলো ফিডটা উৎপাদন করা হয় যেটা আসলে স্বাস্থ্যসম্মত না। আমরা যেটা দেখি যে লেদার ওয়েস্টেজ,
বা হচ্ছে আমরা সহজ কথা বলবো যে বর্জ্য পদার্থ যেসব, এই সকল দিয়ে হচ্ছে অনেক সময় ফিড উৎপাদন করা হয়, যেটা আমাদের পরবর্তীতে স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যায়। সো এটা নিয়ে আপনার সে কি? মানে আমার কাছে মনে হচ্ছে আমরা যারা রিয়েল প্রডিউসার তারা কেউ এটা করছি না। এটা করার কোনো কারণ নাই, কারণ একটা ফিড ফলবে সেটা কিন্তু সায়েন্স। সো এইটা যারা হ্যান্ডমেড বলি আমরা, হ্যান্ডমেড যারা নিজেরা ফিড বানায়, অনেক সময় তারা এই বোকামিগুলি করে যে কস্ট কমানোর জন্য তারা অনেক কিছু ইউজ করে, বাট এটা বাস্তবসম্মত না এবং ভালো কোনো কোম্পানি এটা করছে না। আমি ওভারঅল যদি বলি বাংলাদেশের, ধরেন বাংলাদেশের তো আমরা এখনও আমাদের আসলে গভর্নেন্সটা ওই লেভেলে যায় নাই এবং গভর্নমেন্টের তরফ থেকেও কিন্তু তদারকিগুলি ওই লেভেল পর্যন্ত নাই। আমি শুধু এই ইন্ডাস্ট্রি বলছি না, পুরা দেশের যদি কালচারে বলি, সো আমাদের আসলে কালচারালি আমাদেরকে প্রত্যেককে আসলে ওন করতে হবে দেশকে, এবং আমাদেরকে আসলে এই জায়গা থেকে ফিরে আসতে হবে যে শুধু লাভের জন্য ব্যবসা করা, আমার দেশকেও যেন আমি উন্নতির দিকে নিয়ে যেতে পারি, সেটাও আমাদের একটা আমাদের প্রায়োরিটি থাকা উচিত। আচ্ছা, আপনার যে ইন্ডাস্ট্রি আছে আফতাব এগ্রো, এটার আপনার আগামী 5 বছরে কি পরিকল্পনা করছেন আপনারা? আমরা আসলে অনেক পরিকল্পনা আছে আমাদের, ইনক্লুডিং পাবলিকলি লিস্টেড। আমরা স্টক এক্সচেঞ্জে আমাদের আগামী 5 বছরে যদি বলি, আমাদের একটা এইম আছে যে আমরা এই 5 বছরের মধ্যে পাবলিকলি লিস্টেড হব। এটা একটা আমাদের এখনও অনেক ক্যাপাসিটি আছে, আমরা ক্যাপাসিটি ইউটিলাইজ করব এবং আস্তে আস্তে বিজনেসটাকে আসলে আমরা তো অনেকগুলি কাজ করছি ইন দ্য মিন টাইম। সো আমরা যদি বলি 5 বছরের মধ্যে আমাদের একটা বড় এইম হচ্ছে আমরা পাবলিকলি লিস্টেড করব। তাতে গভর্নেন্স অটোমেটিকলি একটা গভর্নেন্স বাড়বে এবং এটা আমরা এক্সাম্পল হিসাবে নিতে চাই, কারণ বাংলাদেশের অনেক কোম্পানি বড় বড় আছে, তারা কেন লিস্টেড হচ্ছে না? আমার কাছে মনে হচ্ছে এইটা একটা ভুল ধারণা। আমি যদি আমার গ্রুপের কথা বলি, আমাদের ইস্টার্ন হাউজিং কিন্তু পাবলিকলি লিস্টেড এবং ইট ওয়াজ ইন 1995-6। সো বাংলাদেশের বড় বড় গ্রুপ অফ কোম্পানিগুলি যদি দেখেন আপনি, বেশিরভাগই পাবলিকলি লিস্টেড না। এইটা মনে হচ্ছে একটা ভুল ধারণা মালিকদের, যে পাবলিকলি লিস্টেড হইলে আমার কিছুটা আমার হাত থেকে সরে যেতে পারে। তো এই জায়গাটাতে আমি রিকোয়েস্ট করব, যারা বাংলাদেশে এখন বড় হচ্ছে তারা আরও বড় হওয়ার জন্য, এবং আরেকটা আপনি বলছিলেন যে সেকেন্ড জেনারেশন কেন এইসব অনেক সময় একটু ঝামেলায় পড়ে। বড় একটা কারণ, তারা নিজেদের বিজনেস নিজেরাই করতে চায়, নিজেরাই ম্যানেজমেন্টে থাকবে, নিজেরাই সব কিছু করবে। এই জায়গার থেকে যদি আপনি সরে আসেন এবং লিস্টেড করেন, ভালো ভালো কোম্পানিকে যদি লিস্টেড হয় স্টক এক্সচেঞ্জে এবং পাবলিক শেয়ারে যায়, তাহলে কিন্তু অটোমেটিক একটা গভর্নেন্স বাড়তেছে এবং এই গভর্নেন্সটা বাড়লেই কিন্তু এটা সাস্টেনেবল হবে। কারণ আপনি যখন একটা কোম্পানি যখন পাবলিকলি লিস্টেড, তাহলে কিন্তু তার সরকারের কাছে অনেক দায়বদ্ধতা বেড়ে যাচ্ছে। স্টক এক্সচেঞ্জ, ঢাকা স্টক এক্সচেঞ্জে বলেন, সিকিউরিটি, তাদের কাছে কিন্তু তারা কিন্তু মনিটর করছে বিজনেসটাকে। তো সেক্ষেত্রে কিন্তু অটোমেটিকলি আপনার কতগুলি জিনিস এডিশনাল কমপ্লায়েন্সের মধ্যে আসে। আমি মনে করি প্রতিটা ব্যবসায়ীর, প্রতিটা মালিকেরই আস্তে আস্তে এই জায়গায় যাওয়া উচিত, যেন ভবিষ্যৎ জেনারেশন আর এটা নিয়ে চিন্তা করতে হয় না, যেটা লিস্টেড হয়ে যাওয়া মানে হচ্ছে অনেকগুলি গভর্নেন্সের মধ্যে দিয়ে এই বিজনেসটা যাবে এবং এটা নিজের মতো অনেক কিছু করতে পারছে না। এটাও বেটার যে আমি আমার নিজের মতো কিছু করতে পারছি না, হুইচ ইজ অলসো বেটার, টেক ইট পজিটিভলি, যে এখানে একটা স্ট্রং বোর্ড আছে, যেখানে একটা ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর আছে কয়েকজন, একটা প্রপোর্শনেটলি। সেই বিজনেসটা কিন্তু নর্মালি ফেল করার কথা না বা বিপদে পড়ার কথা না। সেক্ষেত্রে আমি রিকোয়েস্ট করব আপনার মাধ্যমে, এই চ্যানেলের মাধ্যমে, যে প্রতিটা বড় বড় গ্রুপের তাদের লিস্টেড হওয়া উচিত। এতে করে বাংলাদেশের বিজনেসের মধ্যে একটা চেঞ্জ আসবে এবং গভর্নেন্স আরও বেশি স্ট্রং না, হবে। অনেক সময় আবার পাবলিকলি লিস্টেড হয়ে গেল তো তখন দেখা গেল যে তাদের যে নিজস্ব চিন্তাধারা, এই চিন্তাটাও তো মানে রিফ্লেকশনটা বিজনেসে হয় না বা করা যায় না সব সময়। তো এটাও তো একটা ফ্যাক্টর, হয়তো বা ওনারা এইভাবে হয়তো ভাবতে পারেন। আমি পুরোপুরি ডিসএগ্রি করতে চাই। এই কারণে আপনার যখন একটা স্ট্রং বোর্ড থাকবে, স্ট্রং ম্যানেজমেন্ট থাকবে, আপনি অ্যাজ এন ওনার, আপনি আপনার এইমটা তো বললেন, এটা যদি প্রপার প্রসেসে যদি ডিউ ডিলিজেন্স করে, ফিজিবিলিটি স্টাডি করে যদি এটা মনে হয় যে না এই বিজনেসে আমাদের ইনভেস্ট করা উচিত, বোর্ড তো তখন অবশ্যই এটা পাস করবে এবং বোর্ডে তো আসলে ওনারদের রিপ্রেজেন্টেশন সবচেয়ে বেশি। তো সেক্ষেত্রে তো আমি কোনো সমস্যা দেখছি না। লিস্টেড হওয়ার ক্ষেত্রে শুধু ক্ষমতার একটু বিকেন্দ্রিকায়ন হবে, ক্ষমতাটা এখন যে একা ক্ষমতার মালিকের কথাটাই বলছি, ক্ষমতাটা তো একটা ফ্যাক্টর না। এরকম এবসলিউট ক্ষমতাও তো সমস্যা। এবসলিউট ক্ষমতাও কিন্তু বিজনেসকে অনেক সময় বিপদে ফেলে। তখন কিন্তু ইমোশনাল ইনভেস্টমেন্ট হয়
এবং আপনি চিন্তা করেন যে একটা ইনভেস্টমেন্ট আপনি করার পর কি ব্যাক করার সুযোগ আছে? আপনি একটা প্রজেক্ট করলেন, ক্যাপিটাল ইনভেস্টমেন্টের পর হয়ে গেছে, আপনি বিজনেসটা এখন লস হচ্ছে, আপনার কি ব্যাক করার সুযোগ আছে? নাই। সে কারণেই তো একটা প্রপার প্রসেসের মাধ্যমে যদি, বোর্ডের মাধ্যমে যদি, যেখানে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর থাকবে তার মাধ্যমে যদি একটা এডিশনাল ইনভেস্টমেন্ট আমি যাই, সেটা ফেল করার চান্স খুবই কম। আমি অ্যাগেন জোর দিচ্ছি যে গভর্নেন্স স্ট্রং করা এবং একা মালিকদের কাছেই সমস্ত ক্ষমতা রাখা, যে আমার ডিসিশন মেকিংয়ে, এটা তো যদি একটু যদি ফ্লেক্সিবল হয়, যে না ঠিক আছে আমি কিছু প্রফেশনাল লোকও আমার বোর্ডে আনি যারা আমাকে হেল্প করতে পারে, সেটা তো বেটার, বিজনেস তো বেটার হবে ডেফিনেটলি। নতুন প্রজন্মের যারা ইউনিভার্সিটি থেকে পাশ করে বের হচ্ছে মাত্র, বা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে কেরিয়ার এখনো শুরু করেনি, তো আমরা দেখছি যে অনেকে এন্টারপ্রেনারশিপে আসছে। তো আপনার পরামর্শ কি হবে, যে আগে কিছু সময় জব করে নেওয়া ভালো হবে, না সরাসরি উদ্যোক্তা হয়ে যাওয়াটা ভালো হবে? আমি মনে করি দুইটাই হইতে পারে, ইট ডিপেন্ডস অন দ্য পারসন। সে যদি মনে করে যে প্রপার প্রসেসে সে একটা বিজনেসকে স্টার্ট আপ হিসাবে সে আগাইয়ে নিয়ে দেওয়ার মতো তার ক্যাপাসিটি আছে, এবং তার এইম আছে যে সে রিস্ক নিতে পারে, সে রিস্ক টেকারও হতে পারে, এবং তার কিন্তু বিজনেস করার মতো ক্যাপাসিটিও ডেভেলপ করতে হবে। যদি সে এটা করে যদি আস্তে আস্তে আগাইতে পারে, হুইচ ইজ অলসো আমি এটার পক্ষে। অ্যাট দ্য সেম টাইম তাকে খেয়াল করতে হবে সে কোন বিজনেসে যাচ্ছে, কেন যাচ্ছে, এই বিজনেসের অপরচুনিটি কি, থ্রেট কি, আপনার রিস্ক কী আছে, এবং এটার আসলে আমি কি শুধু ব্যাংকের উপরে, লোনের উপরে ডিপেন্ড করে কি আমি যাচ্ছি কিনা, নাকি আমার কিছু ক্যাপিটাল আছে, এই সব কিছু চিন্তা করে কিন্তু তাকে এগোতে হবে। এবং আমি মনে করি তার ভিশনে এমন কিছু হওয়া উচিত না যে আমি 2 বছরের মধ্যে অনেক বড় হয়ে যাব, 5 বছরের মধ্যে অনেক বড় একটা গ্রুপ বানাই ফেলবো। তাকে কিন্তু চিন্তা করতে হবে যে আমি আস্তে আস্তে সাস্টেনেবল ওয়েতে ব্যবসা বুঝে বুঝে আমি প্রফিট করে করে নতুন ইনভেস্টমেন্টে যাব, আমি প্রফিট করব নতুন একটা ইনভেস্টমেন্টে যাব, শুধু ব্যাংকের উপরে না। যদি এইরকম কেউ চিন্তা করে আগাইতে পারে, হুইচ ইজ ভেরি গুড। যেমন আমার পরিচিত একটা প্রতিষ্ঠান আছে সাকিব এগ্রো, দে আর ডুইং ভেরি গুড। তারা তেলাপিয়া পোনা নিয়ে কাজ করে অ্যাগ্রো ইন্ডাস্ট্রিতেই, অ্যান্ড তাদের আমি যতদূর জানি যে তাদের কোনো ব্যাংক লোনও সেভাবে নাই। সো সে ইউনিভার্সিটি লাইফ থেকে ধীরে ধীরে অল্প অল্প করে হচ্ছে প্রজেক্টটাকে বড় করে করে আজকে একটা বেশ ভালো জায়গায় আছে, আপনার নামটা জানার কথা। সো নতুন যারা স্টার্ট করতে চায় এদের কেন যেন একটা শঙ্কা কাজ করে ভেতরে, একটা কনফিডেন্সের ঘাটতি, যে আমি আসলে পারবো কিনা। বা অনেকে হয়তো বা বড় বড় কোম্পানিগুলোকে এক্সাম্পল হিসেবে দেখে, যে তখন ফিড নিয়ে কাজ করতে গেলে আফতাবকে দেখছে, বা আরও যারা বড় আছে, নারিশ আছে, এদেরকে দেখে। কিন্তু সে যে ছোট করে স্টার্ট করতে পারে, এই ভাবনার জায়গাটা অনেকের মাথায়ই কাজ করে না। তো এটা নিয়ে আপনি কি বলবেন? প্রথমত সে যদি বিজনেস করতে চায় তাকে রিস্ক টেকার হতে হবে, তাকে বড় চিন্তা করতেই হবে। এবং সে যদি মনে বড় করে, ইনভেস্টমেন্ট তো সবসময় থাকে না সবার কাছে। না ঠিক আছে, শুধু টাকা দিয়েই কিন্তু বিজনেস হয় না। যদি টাকা দিয়ে বিজনেস হতো, যাদের কাছে টাকা আছে তারাই সবচেয়ে বড় বিজনেসম্যান হয়ে যেত। বাস্তবে তো এটা হচ্ছে না। বিজনেস কিন্তু আপনাকে বুঝে, আপনার ইন্ডাস্ট্রি স্পেসিফিক, ইন্ডাস্ট্রি কোথায় আপনি ইনভেস্ট করবেন, কেন করবেন, এই ইন্ডাস্ট্রির থ্রেট কি, অপরচুনিটি কি, এই সব কিছু বুঝে কিন্তু তাকে ইনভেস্ট করতে হবে। এখন বিজনেস যেখানে, সেখানে তো কিছু রিস্ক থাকবেই। এখন একজন লোক যদি একদমই রিস্ক টেকার না হয়, তাহলে কিন্তু তার বিজনেসে যাওয়ার ক্ষেত্রে তো তার এটা একটা বড় বাধা। তো অ্যাট দ্য সেম টাইম তার কিন্তু অপরচুনিটি বুঝতে হবে, এবং তাকে আসলে আস্তে আস্তে এগোতে হবে। তো রিস্ক টেকার না হলে আসলে বিজনেসে যাওয়া মানে আমি মনে করি ঠিক না। তার প্রথমে জবে যাওয়া উচিত, আস্তে আস্তে গিয়ে তারপরে সে বিজনেসে চলে যেতে পারে। এখন যদি কেউ জবেই আসে, যে এই সেক্টরে কেউ জবে আসলো, তাহলে সে আপনি যে অবস্থানে আছেন এই চেয়ারটাতে যদি বসতে চায় একটা নির্দিষ্ট সময় পরে, তার কি কি স্কিল গেইন করা উচিত, বা কি কি প্রসেস তার ফলো করা উচিত বলে মনে করেন? আমি বলবো যে শুধু এই ইন্ডাস্ট্রিতে না, বাংলাদেশের যে কোনো সেক্টরেই বলি না, কেউ যদি, যারা ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট করে বের হচ্ছে, এটা বলি, ইঞ্জিনিয়ার বলি, যারাই বলি, তাদেরকে আসলে প্রথমেই চিন্তা করতে হবে যে একটা হলো তার একটা ভিশন থাকতে হবে, আমি কি করতে চাই, এটা কিন্তু পরিষ্কার। সেই অনুযায়ী তাকে কাজ করতে হবে। এখন আমাদের সমস্যা হয় কি জানেন তো, আমরা কিছুদিন কাজ করার পরে, আমরা 1 বছর 2 বছর 3 বছর কাজ করার পরে আমাদের কাছে মনে হয় অনেকেই যে সে হঠাৎ চেঞ্জ চায়, সে তার নেক্সট তাড়াতাড়ি তার একটা গ্রোথ খোঁজে। আমার কাছে মনে হয় যে এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে, তার চিন্তা বড় করতে হবে প্রথম, যে আমি বিজনেস শিখব, আমি বিজনেস ড্রাইভ দিতে হলে আমাকে আগে বিজনেস শিখতে হবে। তো বিজনেস শেখার জন্য তাকে আসলে বিজনেসের ভিতরে ঢুকতে হবে, এবং প্রতিটা জায়গায় তার বুঝতে হবে যে কোথায় বিজনেসটার
ট্রিক্সগুলি। তো এখন হঠাৎ ধর একজনে স্টার্ট করে সে সিও হতে পারবে না, তাকে প্রতিটা প্রসেস যে করতে হবে। তবে আমার সাজেশন হচ্ছে যারা 1 বছর 2 বছর পরেই বা 3 বছর পর তারা অর্গানাইজেশন চেঞ্জ করে, এটা তার বড় হওয়ার ক্ষেত্রে কিন্তু, যদিও খুব তাড়াতাড়ি সে কোথাও যাচ্ছে, সেটা কিন্তু সাস্টেন করে বড় হওয়ার ক্ষেত্রে তার একটু সমস্যা আছে এই জায়গায়। তাকে অ্যাটলিস্ট কোনো একটা প্রতিষ্ঠানে কোনো একটা ভালো জায়গায় অ্যাটলিস্ট 5 বছর তাকে 1-2টা রোলে কাজ করতে হবে, ভালো রোলে। দেন সে আরেকটা অর্গানাইজেশনে যেতে পারে, আরেকটা ইন্ডাস্ট্রিতে যেতে পারে। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে শুধু একই লাইনে ভার্টিক্যালি কেউ যদি উপরে ওঠে, সে কিন্তু আসলে টপ লেভেলে যাওয়ার জন্য তার একটা বাধা। তার কিন্তু হরিজন্টালিও অনেক কিছু করতে হবে। আমরা বলি যে একটা রোলে কেউ 3 থেকে 5 বছরের বেশি থাকবে না। একটা রোলে নর্মালি 3 থেকে 4 বছরের মধ্যে তার ম্যাক্সিমাম এফার্ট দিয়ে আউটপুট হয়ে যায়। নেক্সট রোলটা তার একটু ডিফারেন্ট রোলে যেতে হবে। একই রোলে যদি সে থাকে তাহলে কিন্তু তার গ্রোথ কম হবে, তার লার্নিং অপরচুনিটি থাকবে না। আরেকটা হলো চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে হবে। ইন্ডাস্ট্রিতে চ্যালেঞ্জ আছে, বিজনেসে চ্যালেঞ্জ আছে, এই চ্যালেঞ্জগুলিকে আসলে অ্যাকসেপ্ট করতে হবে। কেউ যদি চ্যালেঞ্জ নিতে না চায় তাহলে কিন্তু তার বড় হওয়ার, তার নিজের গ্রোথেরও তার প্ল্যান থাকবে না, এবং সেটা করে সে পারবেও না। এ কারণে ইন্ডাস্ট্রিতে যদি বা তার অর্গানাইজেশনে যদি কোনো চ্যালেঞ্জ থাকে, সেই চ্যালেঞ্জটাকে আগে ওয়েলকাম করতে হবে যে হ্যাঁ, আমি এই চ্যালেঞ্জটা দেখছি এবং এই চ্যালেঞ্জটা আমি ওভারকাম করব। এইভাবেই যদি সে আগায়, প্রথমত হলো বড় চিন্তা করতে হবে, বড় করতে, ছোট চিন্তা করে বড় হওয়া যাবে না। 2 নম্বর হলো চ্যালেঞ্জকে চ্যালেঞ্জ হিসাবে নেওয়া যাবে না। চ্যালেঞ্জের অপোজিটে কিন্তু অপরচুনিটি আছে। সো যখনই একটা চ্যালেঞ্জ আসবে তার অপরচুনিটি খুঁজতে হবে, এবং প্রতিটা জায়গায় তাকে আসলে সাস্টেন করে করে আগাতে হবে। শুধু স্যালারির কথা চিন্তা করে, পজিশনের কথা চিন্তা করলেই উপরে ওঠা যাবে না। সাথে ওই জিনিসগুলি মাথায় নিতে আমার লার্নিং অপরচুনিটি আছে কিনা, চ্যালেঞ্জ আছে কিনা আমার অর্গানাইজেশনে। একটা সেটেল অর্গানাইজেশনে যদি কেউ যায়, লম্বা টাইম কাজ করে, সে কিন্তু আসলে চ্যালেঞ্জ দিচ্ছে না। তো তাকে আসলে একটু প্রতিটা তার ধাপে ধাপে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে হবে, এবং চ্যালেঞ্জের এগেনস্টে যে অপরচুনিটিগুলি আছে সেগুলিকে তাকে ওয়েলকাম করে সেগুলিকে অ্যাচিভ করতে হবে। ধন্যবাদ। আমার আজকের আলোচনা খুবই ভালো লাগলো। আমি আপনার কাছ থেকে বিশেষ করে আপনি যে প্ল্যানিং এর জন্য যে সকল ফ্যাক্টরগুলো বিবেচনা আনা দরকার বা গুড গভর্নেন্স নিয়ে যে আপনি আলোচনাটা করলেন, এটা আমার জন্য নতুন আলোচনা। আর আমার কাছে মনে হয় যে প্রতিটা ইন্ডাস্ট্রিতেই বা প্রতিটা কর্পোরেট হাউসে বা কোম্পানিতেই এই প্র্যাকটিসটা থাকা উচিত গুড গভর্নেন্সের। অ্যান্ড অফকোর্স হচ্ছে যারা ওনার আছে তাদেরও বিবেচনা আনা দরকার যে একটা প্রতিষ্ঠান ভালো করার জন্য অবশ্যই ম্যানেজমেন্টের হচ্ছে কিছু ফ্রিডম দরকার, বা কিছু ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন নেওয়ার জন্য হোক, বা হচ্ছে প্রতিষ্ঠানের ভালোর জন্য হোক, ম্যানেজমেন্টকে কিছু অথরিটি দেওয়া দরকার। সো ওই ডেলিগেশন অফ অথরিটিটা আমাদের দেশে একটু কম হয়, বাট আমরা আশা করব ভবিষ্যতে এই ডেলিগেশন অফ অথরিটিটা হবে। সো আপনাকে ধন্যবাদ, আপনার ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন। আপনাকে অশেষ ধন্যবাদ, এবং আপনার চ্যানেলের লোকজন যারা দেখছেন সবাইকে ধন্যবাদ আমার তরফ থেকে। আজকের এই কথোপকথন থেকে যে জিনিসটা সবচেয়ে স্পষ্ট হলো, তাহলে সাফল্য মানে শুধু পদবি বা পদোন্নতি না, সাফল্য মানে শৃঙ্খলা, ধৈর্য আর সঠিক সিদ্ধান্ত নেওয়ার সাহস। মাহবুবুর রহমান সরকার আমাদের দেখিয়ে দিলেন কিভাবে একজন মানুষ পরিসংখ্যানের নিখুঁত জগৎ থেকে শুরু করে কর্পোরেট বাংলাদেশের সবচেয়ে কঠিন চেয়ারগুলোতে বসে শেষ পর্যন্ত ফিরে যেতে পারেন নিজের শিকড়ে, দেশের খাদ্য নিরাপত্তা আর কৃষিভিত্তিক অর্থনীতির সেবায়। মাহবুবুর রহমান সরকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে এত খোলামেলা কথা বলার জন্য। আর আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। মনে রাখবেন, বড় সাফল্যের পেছনে সবসময় থাকে ছোট ছোট শৃঙ্খলাবদ্ধ সিদ্ধান্ত, যা বছরের পর বছর ধরে নেওয়া হয়। দেখা হবে আবার নতুন কোনো একটা গল্প নিয়ে, নতুন কোনো অতিথির সাথে। নেতৃত্ব দিতে থাকুন, এগিয়ে যান। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।